বাসরাতে যখন একজন স্বামী জানতে পারে তার সদ্য বিয়ে করা বউ মানুষ নয়, একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে পায় না আহিন। রুমের সোফার এক কোণে ধপাস করে বসে পড়ে সে, আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দিব্যি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন ঢোক গিলে শক্ত কণ্ঠে মেয়েটার দিকে প্রশ্ন করে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি পড়ি? মেয়েটা বিকট শব্দে হেসে উঠল, অনেকক্ষণ ধরে হাসলো, যেন সে এমন মজার কথা আগে কখনো শোনেনি। আহিন এই হাসিটাই কিছুটা বিরক্ত বোধ করছে। মেয়েটা হাসি থামিয়ে বলল, বুদ্ধু, আমি যদি পড়ি না হতাম তাহলে সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতাম। বলে আবার নিজের মতো করে হাসতে লাগলো। আহিন টেনশনে এক হাতে নিজের চুলগুলো ছিঁড়তে শুরু করে ভাবল, ঠিকই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষই হতো তবে কি সিলিং ফ্যানের ওপরে বসে পা দোলাতে পারত? আহিনের মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে, তাই সামনে যে ব্যাপারটা ঘটছে সেটা বিশ্বাসই করতে পারছে না। মেয়েটা হাসি বন্ধ করে আহিনের দিকে তাকালো। আহিন তখনও মেঝের দিকে তাকিয়ে চুল ছিঁড়তে ব্যস্ত। কি এত ভাবছিস? বিশ্বাস হচ্ছে না, তাই তো? কথা শুনে আহিন মাথা তুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির সাথে সাথে এক লাফে সিলিং ফ্যান থেকে মেঝেতে এসে নামে। আহিন নিজের অবাকতা সামলে নেয়। এই মেয়ে সত্যি জিন পড়ি নাকি? সাধারণ মেয়ের পক্ষে অত উঁচু থেকে মেঝেতে লাফ দেওয়া তো অসম্ভব। মেয়েটি মাথা থেকে শাড়ির ঘোমটাটা ফেলে আঁচলটা কোমরে গুজে নেয়, তারপর আহিনের দিকে ঝুঁকে বলে, আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না। আশা করি যা প্রমাণ দিয়েছি তাই যথেষ্ট। আহিন মেয়েটির চোখ থেকে চোখ সরিয়ে নিল। ভয়ে তো তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। মেয়েটির চোখগুলো লাল রক্তবর্ণে রং ধারণ করেছিল। তা দেখেই আহিনের ভয় করতে লাগলো। আপনি যদি পরী হয়ে থাকেন তবে আমাকে বিয়ে করলেন কেন? মেয়েটি খানিকটা রেগে গিয়ে বলল, অত কথা জেনে তোর কি কাজ? আমাকে কি তোর কাছে জবাবদিহি করতে হবে? আহিন চুপ করে রইল। মেয়েটা বেশ রেগে আছে, এই অবস্থায় তাকে তুলে আছাড়ও মেরে ফেলতে পারে। মেয়েটি আহিনের পাঞ্জাবির কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের একজনও বাঁচবে না। তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের হিংস্র মাছগুলোকে খাওয়াবো। অতএব আমি যেভাবে চলবো থাকবো তাতে বাধা দিতে আসবি না। আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবি না। এরপর মেয়েটা তার শাহাদাত আঙ্গুলির বর্ণক দিয়ে আহিনের চেহারায় আস্তে আস্তে আঁচড় কাটতে কাটতে বলল, কোনো রকম চালাকি করার চেষ্টা ভুলেও করবি না। আমি কিন্তু খুব শক্তিশালী পড়ি, সব বুঝতে পারি। এখন এখান থেকে যা। আহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। পুরো ব্যাপারটা এখনও কেবল তার ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। আহিন সবে মাস্টার্স শেষ করে ব্যাংকে জব নিয়েছে। এরই মধ্যেই পরিবারের সবার, বিশেষ করে দাদার পেড়াপিড়িতে ওনার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মেয়েকে দেখার সুযোগ হয়নি আহিনের। বিয়ের সময় জাফরিনকে এক নজর দেখেছিল আহিন। বেশ গোলগাল চেহারা, দুধে আলতা গায়ের রং, আর সুস্বাস্থ্যবতী, টানা টানা চোখ। এমন মায়াবী চেহারা দেখে জোর করে বিয়ে করার কষ্টটা সে ভুলে গিয়েছিল। অনেক আশা নিয়ে যেই বাসর ঘরে ঢুকলো, মনে হলো তার মাথায় মস্ত বড় আকাশ ভেঙে পড়ল। জাফরিন সিলিং ফ্যানের ওপর বসে পা দোলাতে দোলাতে গুনগুন করছে। তারপর তার দিকে তাকিয়ে মস্ত একটা হাসি দিয়ে বলল, এভাবে কি দেখছিস? আমি তোর পরিবউ রে। ঘটনাটা ভেবেই আহিনের শরীর শিউরে ওঠে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ে। এখন তার কি করা উচিত সেটা সে বুঝে উঠতে পারছে না। সবাইকে কি এসব জানাবে? কিন্তু মুহূর্তে মনে পড়ে যায় জাফরিনের হুমকি দেওয়া কথাগুলো। আহিনের একান্নবর্তী পরিবার, দাদা, মা, বাবা, ছোট বোন আর কাকা কাকি, তাদের দুটো ছেলে মিলে সবাই একসাথে থাকে। তার জন্য এদের কোনো ক্ষতি হলে সেটা কি করে মেনে নেবে সে? এখন আপাতত চুপ থাকার অপশনটাই বেছে নেয় আহিন। পরে ভেবে চিন্তে কিছু একটা করা যাবে। এখন শুধু দেখতে হবে তার পরিবউ জাফরিন কি করতে চায় আর কি কি করে। রাত বাড়ায় আহিন ছাদ থেকে নেমে রুমে ঢোকে।
রুমে কোথাও জাফরিনকে দেখতে পাচ্ছে না। একবার সিলিং ফ্যানের দিকেও তাকায় আহিন, না সেখানেও নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে এই পরি নিজে থেকেই ভেগেছে নাকি। যাক, লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে আহিন। চোখ বন্ধ করতে শুনতে পাই জাফরিনের কণ্ঠ। কি ভেবেছিস আমি ভেগে গেছি? বুদ্ধু, পালানোর জন্য কি তোর মতো একটা হাবাগোবাকে বিয়ে করেছি? আহিন চোখ মেলে তাকিয়ে দেখে জাফরিন তার শরীর বরাবর কিছুটা দূরত্বে শূন্যে ভাসছে। আহিন কি উত্তর দেবে ভেবে পায় না, তবে কথাটা তার বেশ গায়ে লেগেছে। সে মোটেও হাওয়া গোবা নয়, কেবল মেয়েটার ভয়ে চুপ করে আছে। নে ঘুমা, আমারও বেশ ঘুম পেয়েছে। বলেই ভাসতে ভাসতে আহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। আহিনের আর ঘুম এলো না। পাশে একটা ভয়ঙ্কর পরি ঘুমোচ্ছে। ভেবেই তো তার শরীর বারবার শিউরে উঠছে। এই মেয়ে কার রূপ ধরে যে এখানে এসেছে কে জানে। তবে আহিন খুব ভালো করেই বুঝতে পারছে জাফরিন খুব ভয়ঙ্কর দেখতে, খারাপ একটা পরী। দাদা, আপনি যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছেন সে আসলে, এইটুকু বলেই আহিন ঢোক গিলল। আহিনের দাদা নাস্তা খাওয়া বন্ধ করে ধরা গলায় বলল, সে আসলে কি? সবাই নাস্তা খাওয়া বন্ধ করে বিস্মিত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল। আহিন দ্বিতীয়বার ঢোক গিলে সবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই জাফরিন এসে তার পাশে দাঁড়ায়। আহিনের পিঠে নখ দিয়ে খুব জোরে একটা আঁচড় কাটে। আহিন ব্যথা পেয়ে কুকড়িয়ে ওঠে। আহিনের মা আয়েশা খানম উঠে আহিনের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন অগ্নি চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিছু হয়নি তো মা, এই পেটটা একটু মোচড় দিল। আমি উঠছি। আহিন, অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি? দাদার এমন কঠিন কথায় আহিন মাথা নিচু করে বলল, মেয়েটা আসলে একটু বাচ্চা ধরনের, এইটা বলতে চেয়েছি। বয়স কম, একটু বাচ্চামি থাকবে। সেই সব যদি তুমি সামলে নিতে না পারো তাহলে স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? দাদার কথা শুনে মাথা নাড়িয়ে সাই দিয়ে আহিন উঠে চলে আসে। রুমে এসে টি শার্টটা খুলে নেয়। পিঠের মাঝখানটা এখনো খানিকটা জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতের স্থানে হাত দিতেই তরল কিছু আঙ্গুলে লাগলো। রক্ত বের হচ্ছে সেখান থেকে। আহিন টি শার্ট সোফার ওপরে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসল। দরজা লক করার শব্দে সে তাকিয়ে দেখে জাফরিন দরজাটা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো এখনো তীব্র ক্রোধে জলজল করছে। আহিন খানিকটা দমে যায়। তার ভাবনায় আসে জাফরিন নিশ্চয়ই তাকে ব্যাপারটার জন্য আরো বড় ধরনের অত্যাচার করতেই দরজাটা বন্ধ করেছে। জাফরিন এসে তার পিছনে দাঁড়ায়, এরপর ক্ষতস্থানে হাত দিয়ে বলে, অতিরিক্ত চালাকির ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্নাঘরে ছিলাম এই সুযোগে সবাইকে আমার পরিচয় বলে দিবি? আহিনের মনে হলো তার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছু ঘষা হচ্ছে। তাতে জ্বালা কমলেও ক্ষতস্থানে যেন কুটকুট করছে। জাফরিন আহিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি সব বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসিস না। আর কোনোদিন যদি এসব করতে দেখি পুরো শরীর ছাবড়া ছাবড়া করে দেব। আমার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব না। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপ থাক। বলি জাফরিন দরজাটা খুলে বেরিয়ে গেল। আহিনের মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন তার ঘাড়ে উঠলো বুঝতে পারছে না। না কিছু করতেও পারছে না, আর না কিছু সহ্য করতে পারছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে আহিনের ছোট বোন অহনার সাথে জাফরিনের বেশ ভাব হয়েছে। অহনা সারাক্ষণ ভাবির পাশে ঘুরঘুর করে, গল্প করে। জাফরিনও তার সাথে বেশ স্বাভাবিক আচরণ করে। বলতে গেলে সবার সাথেই সে স্বাভাবিক। আহিন এসব দেখে আর ভাবে, জাফরিন আসলে চাইটা কি? কেন একজন অশরীরী হয়েও এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞেস করার সাহস পায় না জাফরিনের ভয়ানক ক্রোধের কারণে। বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও পারে না। জাফরিনের থেকে দূরে থাকার চেষ্টা করে আহিন। খুব সকালে বেরিয়ে অফিসে যায়, আর ফেরেও অনেক রাত করে। এসে দেখে জাফরিন তার জন্য টেবিলে খাবার নিয়ে বসে আছে। খেতে না চাইলেও জোর করে গেলে, আলাদা ঘরেও শুতে দেয় না। প্রায় সব ব্যাপারে জোর খাটায়। দিন দিন ব্যাপারগুলো আহিনের কাছে বিরক্তকর হয়ে যাচ্ছে। তুই সত্যিই বলছিস তোর বউ পরি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করে আহিনের বন্ধু রিফাত। আহিন চায়ের কাপে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমি কি মজা করছি তোর সাথে? এটা কি করে হয়?
তোর শরীর ঠিক আছে তো, নাকি কিছু খেয়েছিস? রিফাতের এমন কথায় আহিন বিরক্ত হয়ে তার দিকে তাকায়। রিফাত সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে বল। আহিনের কথা শুনতে শুনতে রিফাত ভাবে সে আহিনের বেস্ট ফ্রেন্ড। প্রায় সব কথাই আহিন তাকে শেয়ার করে। মিথ্যা বলে মজা করার ছেলে তো আহিন নয়। আর আহিনের চোখ মুখী বলে দিচ্ছে সে ইদানিং কোনো কিছুতে বেশ ঘাবড়ে আছে। সবটা শুনে রিফাত একটু সময় নিয়ে বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে একটু বোকা বানাচ্ছে। আজকালকার যুগে এইসব কেউ বিশ্বাস করে? মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। ঘাবড়াস না, আমি একে ভালো করে টাইট দিব। কালই তোদের বাসায় যাব। আহিন রিফাতের কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হয়। রিফাত সন্ধ্যার দিকে আহিনের সাথে তার পাশে আসে। জাফরিন তখন অহনার সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। রিফাতকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে তির্যক দৃষ্টিতে তাকায়। রিফাত জাফরিনকে দেখে তো হুমড়ি খেয়ে পড়ে যায়। মেয়েটা হয়তো সত্যিকারের পরি না হতে পারে, কিন্তু দেখতে পরির চেয়ে কম কিছু না। জাফরিনের আকর্ষণীয় শরীর তার কামনাকে জাগ্রত করে। আহিনকে সে মনে মনে গালি দিতে থাকে, এমন একটা মেয়েকে পরি ভেবে ভয় পায়। কিন্তু জাফরিনকে দেখে যে রিফাতের মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে, সেটাকে কি করে ঠিক করবে সে? এর জন্য তো জাফরিনকে তার নিজের করে পাওয়া যায়। আহিন রিফাতকে বিদায় দিয়ে রুমে ঢুকতে জাফরিন তাকে ধাক্কা দিয়ে শূন্যে ভাসিয়ে রাখে। তারপর নিজে শূন্যে উঠে আহিনের চারপাশে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোর বন্ধু কেন এসেছিল? আহিন ভীত মুখে আমতা আমতা করে বলল, ও তো বিয়ের সময় আসেনি, তাই আজকে একটু বউ দেখতে এসেছিল। জাফরিন ভ্রু বাঁকিয়ে আহিনের দিকে তাকালো। আহিনের দম যেন আটকে এলো। জাফরিন কিছু বুঝতে পারেনি তো। জাফরিন আহিনকে নিচে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। আহিন যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। রিফাতের চোখের সামনে বারবার জাফরিনের শরীরের দৃশ্য ভাসতে লাগলো। তার প্রচন্ড নারী আসক্তি, তাই বন্ধুর বউ জেনেও এসব কল্পনা করতে তার বিবেকে বাঁচছে না। শুধু মনে হচ্ছে একবারের জন্য হলেও জাফরিনকে তার বিছানায় চাই। আহিন যেহেতু তার বউকে অশরীরী ভেবে ভয় পাচ্ছে, তাই ব্যাপারটা খুব বেশি কঠিন হবে না। এইভাবে শয়তানি হাসি দিয়ে মনে মনে সে একটা প্ল্যান কষে নিল। আহিন অফিস থেকে ফিরে গলার টাইটা হালকা করতে করতে রুমে ঢুকলো। বেশ ক্লান্তি অনুভব করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এক গ্লাস লাচ্ছিতে গলা ভেজানোর ইচ্ছে হলো তার। বিড়বিড় করতে করতে বিছানায় গায়ে নিয়ে চোখ বুজে রাখে। জাফরিনের গলার খ্যাকারি আওয়াজ শুনে চোখ মেলে উঠে বসে। মেয়েটার কণ্ঠ তার সামনে এলেই যেন খ্যাকারি আর কর্কশ রূপ ধারণ করে, যা শুনলে আহিনের বুকটা ধড়ফড় করে ওঠে। উঠে বসে রুমের এদিক সেদিকে চোখ বলালো। জাফরিনকে তবুও দেখতে পেল না। ওই বুদ্ধু, এদিক ওদিক কি দেখছিস? আমি উপরে। আহিন কণ্ঠটা শুনে মাথা তুলে আলমারির ওপরে তাকায়। জাফরিন সেখানে বসে দিব্যি পা দোলাতে দোলাতে আঙ্গুল চাটতে ব্যস্ত। আট পৌড়ে করা পরা শাড়ির আঁচলটা নিচ অব্দি ঝুলে আছে। আপনি সারাক্ষণ ওপরে কি করেন? হ্যাঁ, সামান্য কাণ্ড জ্ঞান নেই? কেউ যদি রুমে ঢোকে এই অবস্থায় দেখে না? কথাটা শুনে জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আহিনের গলা মিহিয়ে আসে। তোর থেকে আমার কাণ্ডজ্ঞান অনেক বেশি। অযথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। বা পাশে তাকিয়ে দেখ, তোর জন্য এক গ্লাস লাচ্ছি রাখা আছে। আহিন ঘাড় ঘুরিয়ে বাঁ পাশে তাকায়। লাচ্ছি ভর্তি গ্লাসটা শূন্যে ভাসছে। অনেকটা অস্বস্তি নিয়ে গ্লাসটা হাতে নেয় সে। ভাবতে থাকে তার লাচ্ছি খেতে ইচ্ছে করছে, সেটা জাফরিন কি করে জানলো? তোর মনে কখন কি চলে সেটা আমি আন্দাজ করতে পারি। বলে অট্ট হাসিতে ফেটে পড়ে জাফরিন। এতে কিছু মেশানো নেই তো? বলতে বলতে আহিন গ্লাসটা চুমুক দেয়। আছে তো, মানুষের মলমূত্র। শোনা মাত্র আহিন হাত থেকে গ্লাসটা ফেলে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমের দিকে ছুটে যায়। মেয়েটা তাকে আচ্ছায় নাচাচ্ছে। খানিক বাদে ফ্রেশ হয়ে গম্ভীর মুখে রুমে ফিরে আসে। জাফরিন এক লাফ দিয়ে নিচে নেমে আসে। তারপর দুহাত দিয়ে শক্ত করে আহিনের গলাটা জড়িয়ে ধরে বলে, একটা আবদার ছিল তোর কাছে। এভাবে জড়িয়ে ধরায় আহিনের যেন নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে জাফরিনের বিশাল দুটো হাত তার গলার দুপাশে সমানে জোরে চেপে রেখেছে। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আগে গলা ছাড়ুন। জাফরিন আহিনের কথায় কর্ণপাত না করে বলতে লাগলো, আমার খুব আস্ত বকরি মাংস খেতে ইচ্ছে করছে, এনে রেঁধে খাওয়াবি? রোজ রোজ শাকলতা খেয়ে জিভে ঝাল উঠে গেছে। আহিন দম ফেলতে ফেলতে বলল, খাওয়াবো খাওয়াবো, আগে গলাটা তো ছাড়ুন। আমার বুদ্ধু জামাই। বলে জোরে আহিনের গাল টেনে দিল। আহিন বিরক্ত দৃষ্টিতে জাফরিনের দিকে তাকালো।
গালের পাশটায় ব্যথা হচ্ছে, এমনভাবে টেনেছে যেন গালের মাংস বের করতে চাচ্ছিল। যতই যাই হোক, জাফরিনকে তা সহ্য করতে হচ্ছে। কোনো প্রশ্ন করলে কিংবা বিরক্তি দেখালে তেড়ে এসে আঁচড় কাটে, নতুবা কানের নিচে ঠাঁটি একটা চল লাগিয়ে দেয়। সেদিন চড় খেয়ে 2 ঘন্টা পর্যন্ত আহিনের কানে কেবল শোঁ শোঁ আওয়াজ হচ্ছিল। সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে, শুধু পরিবারের কথা ভেবে। আহিন শুয়ে শুয়ে চিন্তা করে, এসব অত্যাচার সে আর সহ্য করবে না, অনেক হয়েছে। এবার নিজের প্রাণ নিয়ে মেয়ের থেকে পালাতে হবে। সে না থাকলে জাফরিন কাকে ভয় দেখাবে? আর তাই কারো ক্ষতি করার প্রশ্ন উঠবে না। সুযোগ পেলেই সে পালাবে এই বাড়ি থেকে। পরের দিন জাফরিনের ভয় আহিন বাজার থেকে আস্ত একটা মোটা সোটা বকরি কিনে বাড়ি ফেরে। বকরিটাকে উঠোনে এক কোণে বেঁধে ঘরে ঢুকতেই দেখে জাফরিন অহনাকে খুব জোরে একটা চড় মারল। এই দৃশ্য দেখে আহিন সহ তার মা ও কাকি থ হয়ে যায়। আয়েশা খানম ছুটে এসে জাফরিনের গালে 2টো চল লাগিয়ে দেয়। তারপর পুরো ঘর নিস্তব্ধ। আহিনের শরীর কাঁপতে থাকে। মা এটা কি করলো? এখন যদি জাফরিন রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু করে বসে? এই মেয়ের ওপর তো কোনো ভরসা নেই। আহিন প্রায় ছুটে গিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। আয়েশা খানম আহানাকে বুকে টেনে নিয়ে চেঁচাতে থাকে। 2 দিন হয়নি এই বাড়িতে এসেছে, এত সাহস হয় কি করে তোমার? আমার মেয়ের গায়ে হাত তুলো। জাফরিন মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে, পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে আপন মনে। আয়েশা খানম জাফরিনের এমন লাপাত্তা ভাব দেখে এক ধাক্কা দিয়ে বলে, আমার মেয়ে কি করেছে? কেন মারলে তুমি ওকে? আহিন হক চকিয়ে জাফরিনের দিকে তাকায়। জাফরিন এক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে, তার মুখে কোনো রাহ নেই। জাফরিনের এই চুপ থাকা আয়েশার মাথা গরম করে দেয়। উনি এগিয়ে এসে আরও একটা চড় মারে জাফরিনের গালে। আহিন তো এই ঘটনায় হতবাক হয়ে যায়, মুহূর্তেই মাকে আটকানোর চেষ্টা করে। আহিনের কোনো বাধা না মেনে আয়েশা খানম বলতে থাকে, এই মেয়েকে আমার আগে থেকে ভালো লাগেনি। জাত পরিচয়হীন একটা মেয়ের সাথে তোকে বেঁধে দিয়েছেন বাবা, তাও মেনে নিলাম। কিন্তু এই মেয়ে তো রীতিমতো বাড়িতে কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। এইসব আমি সহ্য করব না। সারাদিন পাটরানির মতো সারা বাড়ি চষে বেড়াবে, তারপর অকারণে আমার মেয়েটাকে মারবে। এমন চেঁচামেচি শুনে বাইরে থেকে ছুটে আসে আহিনের দাদা মোতালেব খা। এসেই হুঙ্কার ছাড়ে, কি হয়েছে কি? কার এত অধপতন হয়েছে যে এত জোরে চিৎকার করে বাড়িটাকে নিলাম ঘর বানাচ্ছে? আয়েশা খানম চুপ মেরে যায়। শ্বশুরকে তিনি প্রচণ্ড ভয় পায়। কেবল তিনি নয়, বাড়ির সবাই তাকে অনেক ভয় পায় আর তার কথা মেনেও চলে। তার সামনে মুখ তুলে কথা বলার সাহস কারো নেই। তাও আয়েশা কণ্ঠ মিহি করে বলল, আপনার নাত বউ অকারণে অহনার গায়ে হাত তুলেছে, বারবার জিজ্ঞেস করার পরও কারণ বলছে না। ভাবি হিসেবে ননদিনীকে শাসন করার যথেষ্ট অধিকার ওর আছে। তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে আয়েশা? যাকে শাসন করতেছে তাকে জিজ্ঞাসা করলেই তো পারো। অপরাধ সে করছে, আমি যেন আর কোনোদিন চিৎকার না শুনি। বলেই লুঙ্গিতে শক্ত গিট্টু বাঁধতে বাঁধতে নিজের ঘরের দিকে হাঁটা দেয় মোতালেব খা। আয়েশা খানম রেগে বিড়বিড় করতে করতে অহনাকে নিয়ে চলে যায়। আহিন দীর্ঘশ্বাস ফেলে জাফরিনের দিকে তাকায় একবার। জাফরিন একইভাবে দাঁড়িয়ে আছে। আপনার জন্য বকরি কিনে এনেছি। জাফরিন আনন্দে একবার হাসে, মুহূর্তে আবার হাসিটা মিলিয়ে মুখটা অন্ধকারে ঢেকে যায়। কোনো কিছু না বলেই জাফরিন রুমের দিকে এক প্রকার দৌড়ে চলে যায়। বকরিটা গেল কোথায় মা? আয়েশা খানম আঁচলে হাত মুছতে মুছতে বাসার বাইরে জিজ্ঞাসা করে। কার বকরি? আহিন নিচু কণ্ঠে বলল, ওই তো আমি কিনে এনেছিলাম। জাফরিন বকরির গোস্ত খেতে চেয়েছে। আয়েশা খানম মুখ বাকি উপহাসের হাসি হেসে বলল, বিয়ের কদিনও হলো না, এর মধ্যে বউয়ের আঁচলের তলে ঢুকে পড়লি? আমি কোনো বকরি দেখিনি। টাকা খরচ করে বউয়ের জন্য কিনেছিস তুই, আর তোর বউ জানে। আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, বাড়িতে যেন বকরির গোশত না ঢুকে। এই বাড়িতে কেউ বকরি খায় না। তোর বউয়ের জন্য সারা বাড়িতে বকরির গন্ধ সহ্য করতে পারবো না। বলে আয়েশা খানম ভেতরে চলে গেলেন। আহিন এদিক সেদিক বকরি খুঁজে কোথাও পেল না। এমন সময় দেখলো জাফরিন শুকনো মুখে বাড়ির পিছনে বসে আছে। কি যেন একটা গভীর চিন্তায় সে মগ্ন, চোখের দৃষ্টি একদম স্থির হয়ে গেছে। আহিন বকরি জবাই করে মাংস বাঁচতে বসলো। তারই মধ্যে আর চোখে জাফরিনের দিকে তাকালো। জাফরিন বাঁশঝাড়ের উপরে বসে লোভাতুর চোখে মাংসের দিকে তাকিয়ে আছে। ইটের চুলার আগুনে শিখায় ওর মুখটা বেশ ভয়ঙ্কর লাগছে। তার উপরে চুলগুলো এলোমেলো ছেড়ে দিয়ে বাঁশঝাড়ের মাথায় বসে আছে মেয়েটা, যে কেউ দেখলেই ভূত বলে চিৎকার দিয়ে অজ্ঞান
আহিন এসব করছে। আসলে তার মা বকাঝকা করার পর থেকে জাফরিন চুপ হয়ে গেছে। সেটা দেখে তার যেন কেমন খারাপ লাগছিল একটা। এই শোন, পায়ের হাড়টা টুকরো করিস না, ওটা আমি এখন খাবো। কথাটা শুনে আহিন বিস্মিত কণ্ঠে বলল, কাঁচা খাবেন? জাফরিন অট্ট হাসি দিয়ে হাতটা লম্বা করে আহিনের হাত থেকে হাড়টা কেড়ে নিল। এরপর বাঁশঝাড়ের মাথায় বসে কচ কচ করে হাড়টা চিবিয়ে খেতে লাগলো। এমন ভাবে চেটে চেটে খাচ্ছে যেন অনেক দিন পর সে তার প্রিয় খাবার খেতে বসেছে। দৃশ্যটা দেখে আহিনের শরীর ঘিন ঘিন করতে লাগলো। বমিও করে দিল বেচারা। তার মাথাটা থেকে থেকে ঝিমঝিম করতে লাগলো। জাফরিন একটু চুপ থেকে বলল, নাড়ি ভুড়িগুলো একটু ওদিকে শিমুল গাছতলায় রেখে আসবি, আমি ওখানে বসে খাবো। তোর আমার খাবার দেখে বমি পাচ্ছে। এই কথা শুনে আহিনের পেটে নাড়ি ভুড়ি মোচড় দিয়ে উঠল। কোনো রকমে নাড়ি ভুড়ি রেখে এসে রান্নায় মনোযোগ দিল। ওদিক থেকে জোরে জোরে চিবিয়ে খাওয়ার শব্দ আসছে। শুনলেই আহিনের গা ঘিন ঘিন করে উঠছে। তার মনে হলো শুরু শুরু সে হাত পুড়িয়ে রান্না করছে। এই বকরিরা তো জাফরিন আস্তই কাঁচা খেতে পারত। রান্না শেষ হওয়া মাত্রই জাফরিন তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে এখনো কাঁচা মাংসের গন্ধ এবং তাজা রক্তের ছাপ লেগে আছে। আহিনের মনে হচ্ছে সে এক্ষুনি আবার বমি করবে। তাও নিজেকে সামনে নিয়ে ডেকচি ভর্তি মাংস জাফরিনের সামনে রাখে। জাফরিন গরম ধোঁয়া ওঠা ডেকচির মধ্যে হাত ঢুকিয়ে আস্ত হাড়টা বের করে চাটে কিছুক্ষণ। তারপর আহিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খাবি? আহিনা নিজেকে সামলাতে পারে না, হড় হড় করে বমি করে দেয় এবং জ্ঞান হারায় সে। বাইরে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে আহিন শোয়া থেকে উঠে বসলো। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কোনো মতে গায়ে টি শার্ট জড়িয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। আয়েশা খানম জাফরিনকে উঁচু গলায় ভীষণ বকাঝকা করছেন। জাফরিন আগের মতোই পাত্তা না দিয়ে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে করতে ব্যস্ত। আহিন গিয়ে জাফরিনের পাশে দাঁড়াতে আয়েশা খানম তাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। এখন কি হয়েছে? কি হয়নি? কত বড় সাহস তোকে দিয়ে বকরি রান্না করায়! সেটার গন্ধ সহ্য করতে না পেরে তো তুই বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলি। মেয়েটা তোকে কোলে বয়ে এনে আমাকে জিজ্ঞেস করে কোথায় রাখবো এটাকে। কথাটা শুনে আহিন জাফরিনের দিকে তাকায়। আয়েশা খানম আবারও বলতে শুরু করে, কেমন আক্কেল এই মেয়ের! তুই এর সাথে সারা জীবন সংসার করবি কি করে? এসব কথা এখন বাদ দাও তো, থাক এখন। তোমরা ঘুমোতে যাও। দাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এখন ঘুম ভেঙে চেঁচামেচি শুনলে রেগে যাবে। আয়েশা খানম জাফরিনকে বকতে বকতে নিজের রুমে ঢুকে যায়। জাফরিন এখনো একইভাবেই দাঁড়িয়ে আছে। আহিন একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। খানিক বাদে জাফরিন রুমে ঢোকে আর আহিনের পাশে বসে। আহিন ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে জাফরিনের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? খাবি? আহিন আতকে উঠল। জাফরিন কি তাকে এখন আবারও তার চাটা বকরির মাংস সাঁধবে? সাধার মেয়েও নয়, জোর করে গিলিয়ে দেবে। আহিন উঠে বেরিয়ে যাবে এমন সময় জাফরিন শক্ত করে আহিনের হাত চেপে ধরে। আহিন থমকে দাঁড়িয়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলে, কোথাও নড়বি না, এখানে বস। আহিন না বসে একইভাবে দাঁড়িয়ে রইল। জাফরিন আরো দুবার আহিনকে বসতে বলল, কিন্তু আহিন ভয়ে বসল না। তার ভাবনা, বসলে নিশ্চয়ই জাফরিন তাকে জোর করে মাংস গেলাবে। এমন হলে তো বমির ঠেলায় তার নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। জাফরিন আহিনের হাত ছেড়ে সামনে গিয়ে তার গালে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। চড় খেয়ে তো আহিন বেচারা চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জাফরিন মস্ত বাড়িতে চামচ নাড়তে নাড়তে বলল, বেশি বার বাড়তে মানা করছি না? আমার কথা না শুনলে চড়ের উপর রাখবো। এভাবে একদিন বধির হয়ে যাবি, তখন আর কারো কথাই শুনতে হবে না। তারপর চামচের স্যুপ তুলে আহিনের মুখের কাছে ধরল। আহিন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। জাফরিন টেবিলের উপরে পা গুটিয়ে বসে আচারের বয়ামে হাত ঢুকিয়ে অনেকটা আচার তুলে নিয়ে মজা করে খাচ্ছে। আহিন আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকালো। বাচ্চা মেয়ের মতো খাবলা খাবলা তুলে সারা মুখে মাখিয়ে খাচ্ছে। আচার কোথায় পেলেন? পাশের বাড়ির ছাদ থেকে। আহিন হতাশ হয়ে কপাল চাপড়ালো। এই মেয়ে শেফালি দাদির শুকোতে দেওয়া আচার নিয়ে এসেছে। উফ, দাদি তো এবার পুরো বাড়িতে তুমুল যুদ্ধ বাড়িয়ে ছাড়বে। আচারের এক টুকরো চুষে খেতে খেতে বলল,
ভাবিস না কেউ দেখেনি, উড়ে গিয়ে টুপ করে নিয়ে এসেছি। জাফরিনের কথা শেষ হতেই শেফালি দাদি চিৎকার করতে করতে রুমে ঢুকে গেল। জাফরিনের হাতে বয়ামটা দেখে উনি অবাক হলেন। উল্টে আয়েশা খানমকে ডেকে বললেন, আমি বলছি না আমার চোখ খারাপ হয়নি, এই মেয়ে দুপুরবেলায় উড়ে ছাদে গিয়ে আমার আচারের বয়ম নিয়ে পালিয়ে এসেছে। আয়েশা খানম রাগান্বিত চোখে জাফরিনের দিকে গিয়ে বয়ামটা কেড়ে নিয়ে বলল, আচারের বয়ামটা তুমি চুরি করেছো? জাফরিন উত্তরে এই পাশ ওপাশ একবার মাথা হেলায়। পাশ থেকে শেফালি দাদি চেঁচাই, এই মেয়ে ভূত পেতনি, আমি হলফ করে বলতে পারি। আহিন আমতা আমতা করে বলল, এসব কি কি বলছেন দাদি? ও চুরি করেছে এটা ঠিক, কিন্তু উড়ে গিয়ে চুরি করেছে এটা কিভাবে সম্ভব? আপনার বয়স আসলেই বেড়ে গেছে, এই জন্য তো বলি চশমাটা পরে নিয়েন। এসব ভুজং ভাজাং দিয়ে আহিন ব্যাপারটা পুরো সামলে নিল। সবাই চলে যাওয়ার পর রুমে দরজাটা আটকে দিয়ে জাফরিনের কাছে গিয়ে বলল, আপনার যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবেন, অন্যের জিনিস চুরি করে খেতে যান কেন? হ্যাঁ? জাফরিন মুহূর্তে বড় হাসি দিয়ে বলল, সত্যি এনে খাবি? তাহলে আমাকে 12 কেজি রসগোল্লা এনে দে। হ্যাঁ? আহিন বিরক্ত নিয়ে তাকায়। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। ছাদের এক কোণে বসে জাফরিন গোপ গ্রাসি মিষ্টি খাচ্ছে। ছানার রস মুখ বেয়ে তার চিবুক অব্দি চলে এসেছে। সেদিকে তার কোনো হুঁশই নেই। আহিন সিগারেটে এক টান দিয়ে ধোঁয়া ছাড়ে আর কাশতে থাকে। জীবনেও বেচারা সিগারেট ছুঁয়ে দেখেনি, আজ খাওয়ার চেষ্টা করছে, কারণ সে শুনেছে সিগারেট খেলে নাকি টেনশনটা কমে। জাফরিন তাকে এমন টেনশন দিয়েছে তাতে তার রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গভীর রাতে 12 কেজি মিষ্টি নিয়ে পাইপ বেয়ে ছাদে উঠেছে সে। সামনে দরজা দিয়ে এত মিষ্টি নিতে দেখলে আবার বাসায় ঝামেলা বাঁধবে। মেয়েটাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে মিষ্টির সামনে। ভাবতে ভাবতে আহিন জাফরিনের পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। আচ্ছা, আপনি সারাক্ষণ এলোমেলো ভাবে চুল ছেড়ে রাখেন কেন বলুন তো? সুন্দর করে বাঁধতে পারেন না একটু? জাফরিন মিষ্টি ভর্তি মুখ নিয়ে আহিনের দিকে তাকিয়ে কি সব বলে। আহিন এসব বুঝতে না পেরে বলে, আচ্ছা বেশ, খাওয়াটা শেষ করে বলুন। জাফরিন মুখে পুড়ে রাখা সব মিষ্টিগুলো গিলে নিয়ে বলল, তাহলে কি তুই আর আমাকে ভয় পাবি? বলেই আবার খিলখিলিয়ে হাসতে থাকে। আহিনের মেজাজ তো পুরো খারাপ হয়ে যায়। মুহূর্তে এসে ছাদ থেকে নিচে নেমে আসে। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব দোস্ত। রিফাত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন রে, কি হয়েছে? এই মেয়েটা দিন দিন আমার কাছে অত্যাচার করছে, তাতে আমি শিওর পাগল হয়ে যাবো এবার। একটা না একটা বায়না লেগেই আছে। কথা না শুনলে চড়াচড় আর মাঝে মাঝে কিল খুশি তো আছেই। এইসব শুনে রিফাত হাসে আর ভাবে, আহিনকে বোকা বানিয়ে জাফরিন ভালোই মজা নিচ্ছে, কিন্তু আমার সাথে এসব পারবে না। কিন্তু এই সক্ষম সুযোগটা তো আমাকে কাজে লাগানো উচিত। রিফাত মুখে চিন্তা ভাবেনে বলল, খুবই দুশ্চিন্তার ব্যাপার, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। আহিন মুহূর্তেই আশান্বিত হয়ে বলল, কি সমাধান বল, যা বলবি তাই করব। তাও আমি এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই দোস্ত। তুই জাফরিনকে আমার বাসায় নিয়ে আয়। আমার এক মামা আছে, খুব নাম করা ওঝা। ও যদি পরি হয়ে থাকে, মামা খুব ভালো করে ওকে টাইট দিতে পারবে। দেখবি এই জীবনে সে আর তোর কিংবা তোর পরিবারের আশেপাশেও যাবে না। সত্যি কাজ হবে? আমার উপর ভরসা রাখ, তুই শুধু কাল ওকে আমার বাসায় নিয়ে আয়, বাকিটা আমি দেখব। পরের দিন সন্ধ্যায় আহিন জাফরিনকে নিয়ে রিফাতের বাসায় আসে। জাফরিনকে ভেতর ঘরে বসিয়ে রিফাত আর আহিন বেরিয়ে আসে। দোস্ত, তোর মামা কোথায়? একটু বাদে চলে আসবে। অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি, দেখিস কাজটা যেন কিন্তু হয়। কিন্তু একটা কথা আছে দোস্ত, মামা বলল আমি আর মামা ছাড়া বাসার আশেপাশে যেন আর কেউ না থাকে, কারণ বুঝছিস তো ভূত পেতের ব্যাপার স্যাপার। বরং তুই বাসায় চলে যা, কাজ শেষ হয়ে গেলে আমি তোকে কল দিয়ে জানাবো। এই পরীকে এই দুনিয়া থেকে তার দুনিয়ায় পাঠিয়ে দিব। আহিন একটু চুপ থেকে আমতা আমতা করে বলতে থাকে। রিফাত তা বুঝতে পেরে বলল, তুই কি আবার ওকে তোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস? ও কিন্তু তোর পরিবারের বড় ধরনের ক্ষতি করার অপেক্ষা করছে। আহিন হক চকিয়ে উঠে বলল, না না, অসম্ভব, আমি চলে যাচ্ছি, তুই কাজ হয়ে গেলে আমাকে জানাস। আহিনকে বিদায় দিয়ে রিফাত ভেতর ঘরে ঢুকে দরজাটা আটকে দেয়। তারপর সব নিস্তব্ধ। চোখের সামনে জাফরিনকে দেখেই তো ভয়ে আটকে উঠল। জাফরিন তার বরাবর উল্টো হয়ে ঝুলে আছে।
তার নিঃশ্বাসের সাথে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। চোখ থেকে যেন ঠিকরে আগুন বের হয়ে আসছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। জাফরিন এক লাফে আহিনের বুকের উপর এসে বসলো। এক হাতে আহিনের গলা শক্ত করে চেপে ধরে আরেক হাতে কষে এক থাপ্পড় দিল আহিনকে। থাপ্পড় খেয়ে আহিন তো হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এত রেগে গেল কেন? তাহলে কি রিফাতের মামা কিছুই করতে পারলো না? শালা শালা, তোর এত বড় সাহস কি করে হয়? আহিন ভয়ে চুপসে আছে। জাফরিন তার গলা এত শক্ত করে চেপে ধরেছে যে কোনো আওয়াজই বের হচ্ছে না। আমার সাথে চালাকি করার মজা আজ তোকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। জাফরিন উঠে আহিনকে কোলে তুলে নিল। আহিন হাত পা ছোড়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। তার সারা শরীর যেন অবশ হয়ে আছে। জাফরিন আহিনকে বাড়ির পিছনে বাঁশঝাড়ে নিয়ে এলো। বাঁশঝাড়ের ওপর বসে আহিনকে কোল থেকে ফেলে দিল। দু একটা আছাড়ও মারল। আহিন প্রচন্ড ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার জাফরিন আহিনের পিঠের ওপরে এসে চুল চেপে ধরে বলল, আজ তোর সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। আমার সাথে চালাকি? আবারও আহিনকে কোলে তুলে নেয় জাফরিন। উড়ে উড়ে অনেক উঁচুতে উঠে নিয়ে যায়, প্রায় 20-22 তলার সমান হবে। আহিন তো ব্যথায় মুষড়ে আছে, হয়তো হাত পা ভেঙে গেছে তার। জাফরিন শূন্যে থেমে থাকতে দেখে আহিন নিচের দিকে তাকায়। মাটির উপরে অনেক উঁচুতে তারা। আহিন বুঝতে পেরে যায় জাফরিন হয়তো তাকে এখান থেকে শিওর নিচে ফেলে দেবে। জাফরিনের দিকে সে করুণ দৃষ্টিতে তাকায়, ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কোনো কথাই তো বের হচ্ছে না বেচারার। জাফরিন এখনো রাগে ফোঁস ফোঁস করছে। আহিনের করুণ দৃষ্টি তাকে একটুও কাতর করছে না। সে আহিনকে কোল থেকে নিচে ফেলে দিল। আহিন কি করবে বুঝে উঠতে পারছে না। কিছু মুহূর্তেই তার জ্ঞান হারায়। রিফাত এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। তাকে এভাবে চিৎকার করতে দেখে নার্স ছুটে আসে। রিফাত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শরীরের গাটে গাটে এখনো প্রচন্ড ব্যথা। কাল যখন সে জাফরিনকে ছোঁয়ার জন্য তার কাছে যায়, জাফরিন এক লাফে আলমারির উপর উঠে যায়। খিলখিল করে হাসতে হাসতে বলে, লুচুর ঘরের লুচু, তোর উদ্দেশ্য আমি জানি না ভেবেছিস? ভীষণ যৌন কুতকুতানি তোর, তাই না? আজ তোকে এমন টাইট দিব আর জীবনে পুরুষ সঙ্গে নেটওয়ার্ক পাবি না। বলে উড়ে এসে এক লাথি দেয় রিফাতের বুকে। রিফাত মেঝেতে পড়া মাত্রই এক নাগাড়ে 40-50টা থাপ্পড় দেয়। তা উড়া ধুড়া লাথি দিতে থাকে শরীরের সব অংশে। একদম শেষ লাথিটা কষে দেয় রিফাতের পুরুষাঙ্গে। ও মা গো! বলেই চিৎকার করে উঠে সে। 1 মিনিটের জন্য উধাও হয়ে যায় জাফরিন। ফিরে আসে মস্ত বড় এক পেয়ালা নিয়ে। রিফাতের বুকের উপর বসে শক্ত করে মুখটা হাঁ গড়িয়ে পেয়ালায় থাকা বস্তুটি খাইয়ে দেয়। খেয়েই তো রিফাত ভীষণ বমি করতে শুরু করে। জাফরিন খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, কি খাইয়েছি জানিস? তোর বন্ধুর বমির সঙ্গে বকরির কাঁচা নাড়ি ভুড়ি। এইবার যদি তোর শিক্ষা হয়, লুচুর বেটা লুচু। রিফাত তো বেচারা বমি করতে করতে কাহিল হয়ে জ্ঞান হারায়। ডাক্তার এসে রিফাতের পাশে দাঁড়ায়। রিফাত সাহেব, লাঞ্চ করে ওষুধ খেয়ে নিন। রিফাত মুখ বাঁকা অবস্থায় অস্পষ্টভাবে বলল, না ডাক্তার, আমি কিচ্ছু খেতে পারবো না। কিছু খেতে গেলেই আমার গা খিনখিন করে, বমি চলে আসে। ডাক্তার, আমাকে রিলিজ কবে দিবেন? আপনার মুখের অনেকাংশ বেঁকে গেছে। আমরা ওটা ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু ওটা আর ঠিক হবে না হয়তো। আর দুঃখিত, আপনার পুরুষাঙ্গের এত বেহাল দশা হয়েছিল যে ওটা আমাদের কেটে ফেলতে হয়েছে। বুকের বাম পাশের একটা হাড় সরে গেছে। আমরা ওটা কোনো রকমভাবে ঠিক করে বসিয়ে দিয়েছি। তাই আর কিছুদিন আপনাকে হাসপাতালে থাকতে হবে। রিফাত সব শুনে চিৎকার করে কেঁদে উঠল। আয়েশা খানম আহিনের মাথায় হাত বোলাতে বোলাতে মুখে আঁচল চেপে ধরে কেঁদে উঠলেন। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু হবে। এই মেয়ে তোকে শান্তিতে থাকতে দিবে না। ওর জন্য তোর আরো অনেক ক্ষতি হবে। মোতালেব খা এক ধমক ছাড়ে। কি শুরু করছো বৌমা? অহিনের হাত ভেঙেছে, এখানে জাফরিনের কি দোষ? অহিন, তোর হাত কি করে ভাঙলো? আহিন এক নজর জাফরিনের দিকে তাকায়। জাফরিন চোখ টিপে দেয় আহিনকে। আহিন থতমত খেয়ে যায়। এই মেয়ে তার সাথে কি শুরু করেছে সেই ভালো জানে। কোল থেকে ফেলার সাথে সাথে নিচে নেমে আবার ধরে ফেলে তাকে, না হলে এতক্ষণ আর বাঁচা লাগতো না।
অফিসে সিঁড়িতে পিছলে পড়ে গেছিলাম, আহিন বলে উঠল। ভাইয়া, তুই তো কাল খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে শুয়ে পড়েছিলি, তাহলে পিছলে পড়লি কি করে? আরে অফিসে না তো, ওই বাথরুমে। আয়েশা খানম সন্দেহে দৃষ্টিতে তাকায় আহিনের দিকে। নিজের ছেলেটাকে আজকাল স্বাভাবিক লাগে না তার। জাফরিনকে তার এসবের কারণ মনে হয় তার, কিন্তু আহিন তো তাকে কিছু বলতে চায় না। ব্যাপারটা কারো খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আয়েশা খানম। সেদিনের পর থেকে রিফাতকে অনেকবার কল দেয় আহিন, কিন্তু রিসিভ হয় না। আহিন একটু দুশ্চিন্তায় পড়ে যায়। হাত এখন ঠিক হয়ে গেছে, তাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহিন। ভেবে নিল অফিস থেকে ফেরার সময় রিফাতের সাথে দেখা করে আসবে। সেদিন কি হয়েছিল সেটা তার জানা দরকার। চুলে জেল দিয়ে টাইটা ঠিক করতে করতে বের হয়ে যায় আহিন। জাফরিন দরজায় হাত মেলে ধরে আর আরকে জিজ্ঞাসা করে, ফুলবাবু সেজে যাস কোথায়? আহিন বিরক্তি নিয়ে তাকায় জাফরিনের দিকে। আসার সময় আমার জন্য বেশ ভালো মানের দামি আতর নিয়ে আসিস তো। আর এসব শাড়ি টাড়ি আমার পোষায় না, কিছু জামা নিয়ে আসিস। জাফরিন আহিনের গালটা জোরে টেনে দিয়ে বলল, সেদিনের মাঠটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আহিন মাথা নাড়িয়ে বেরিয়ে চলে আসলো। আজকাল জাফরিনকে যতটা এড়িয়ে চলতে চায়, মেয়েটা যেন ততই তার পিছু ছাড়তে চায় না। তোকে এতবার কল দিই, ধরিস না কেন? এই প্রশ্নে রিফাত আহিনের দিকে তাকায়, তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, হসপিটালে ছিলাম। এই মুখের এক পাশ বাঁকা কেন তোর? আর এইভাবে কথা জড়তা নিয়ে বলছিস কেন তুই? তোর বউ আমার এই অবস্থা করেছে। এই পরি নয়, সাক্ষাৎ শাকচুন্নি। আগেই তো বলেছিলাম তোকে। বাড়ি গিয়ে আমাকে এমন মেরেছে রে, হাত ভেঙে গিয়েছিল। নিজের খেয়াল রাখিস, আমি যাই। রিফাত আহিনে চলে যাওয়া দেখে বিড়বিড় করে বলতে লাগলো, আমি তোর শেষ দেখেই ছাড়বো। আহিন শার্টটা খুলে সোফায় বসে চোখ বুঝে একটু বিশ্রাম নিচ্ছে। জাফরিন গুনগুন করতে করতে আহিনের পাশে এসে বসলো, তারপর জিজ্ঞাসা করলো, আমার জিনিসগুলো কই? আমার কথা শুনছিস না তুই? কাল যদি জিনিসগুলো না পাই তাহলে দেখিস কি করি। আহিন ব্যাগ গোছাতে গোছাতে বারবার জাফরিনের দিকে তাকাচ্ছে। জাফরিন গভীর ঘুমে মগ্ন। এখনই সময় পালিয়ে যাওয়ার। এই মেয়ের সাথে থাকা আর সম্ভব হচ্ছে না তার। মেয়েরা তাকে তিলে তিলে মারবে বলেই মনে হচ্ছে। নিজেকে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। আহিন চোরের মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে বাস স্টেশনে আসে। অফিস থেকে ফেরার পথে টিকিটটা কেটে রেখেছিল। খানিকক্ষণ বসার পর বাস চলে এলো। তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়লো আহিন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আজ থেকে জাফরিন তাকে আর বিরক্ত করবে না, তার ভয়ে বাঁচতে হবে না। আহিন বাইরের বেঞ্চেতে এসে বসলো, চোখ বুজে বড় একটা নিঃশ্বাস নিল। অনেকদিন পর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে বেচারা। ঘুমটাও ভালো হয়েছে। কক্সবাজারের একটা রিসর্টে উঠেছে। এখানে জাফরিনের ভয়ে তাকে জড়সড় থাকতে হয় না, ভেবেই মনটা হালকা হলো। অবশ্য বাড়ির সবার জন্য একটু খারাপ লাগছে। সবাই নিশ্চয়ই অনেক টেনশন করছে। বাসে উঠেই ফোনটা বন্ধ করে দিয়েছিল। আহিন প্রথমে সুইমিং পুলের ধার ঘেঁষে হাঁটতে লাগলো। টলটলে পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে। এই রাতের বেলায়ও সুইমিং পুলে নামার ইচ্ছে সংবরণ করতে পারল না সে। স্লিভলেস গেঞ্জি আর 3/4 পরে নেমে গেল। সাঁতার কাটতে কাটতে আহিনের মনে মনে সিদ্ধান্ত নেয় অফিসে যোগাযোগ করে এখানে ট্রান্সফার হয়ে যাবে, আর কখনোই বাড়ি মুখ হবে না। জাফরিনের কাছে আর কিছুতেই ফিরবে না। হঠাৎ কেউ তার ঘাড় ধরে কয়েকবার পানিতে চুবানি দিল। চুবানির ঠেলায় 2-1 আহিনের নাকে মুখে পানি ঢুকে পড়ল। শেষবারের চুবানিতে কিছুক্ষণ তাকে পানির নিচে চেপে ধরে রাখলো। আহিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এক্ষুনি বোধ হয় সে মারা যাবে, কিন্তু আল্লাহ সহায়, এর আগে হাতটা তাকে ছেড়ে দেয়। আহিন পানির ওপর মাথা তুলে ঘন ঘন দম ফেলতে থাকে। একটু স্বাভাবিক হয়ে পিছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, আপনি? জাফরিনকে দেখে অবাক হয়ে যায় আহিন। জাফরিন পানিতে শোয়ার স্টাইলে ভেসে আছে। জাফরিন শাড়ির আঁচল দিয়ে আহিনের মুখ বরাবর এক ঝাপটা মারে। বুদ্ধু, কি ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করতে পারবো না? আমার ক্ষমতা সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। বাড়ি চল আমার সাথে। আহিন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না, আপনি চলে যান তো এখান থেকে। জাফরিন ভ্রু কুচকে আহিনের দিকে চোখ গরম করে তাকালো, তারপর আহিনকে কাঁধে তুলে নিয়ে বলল, ভালো কথায় কাজ হবে না জানতাম, আমাকেও তুমি চিনো না বাপু। আহিন গলা ছেড়ে চিৎকার করতে লাগলো।
জাফরিন বিরক্ত হয়ে আহিনের মাথায় খুব জোরে একটা গাঁটটা মারল। আহিন নিস্তেজ হয়ে মুখ থুবড়ে জাফরিনের কাঁধে পড়ে রইল। জাফরিন কিছুটা দূরত্বে বসে আপেল কাটছে। আহিন গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছে। জাফরিন তাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে এসেছে। এই মেয়েটা থেকে নিস্তার পেতে এত কিছু করলো, কিন্তু শেষ রক্ষে কিছুতেই হলো না। আপেলগুলো কেটে সাজিয়ে আহিনের সামনে রেখে বলল, এগুলা খেয়ে নে। আপনার সাথে আমার থাকা সম্ভব নয়, আর আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। এক নিঃশ্বাসে কথাটা বলে ফেললো আহিন। জাফরিন 2 সেকেন্ড আহিনের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, সেটা আবার কি? আমি আপনাকে তালাক দিতে চাই, তালাক। জাফরিন এক লাফে আহিনের কোলে উঠে বসে বলল, সেটাই জীবনও হচ্ছে না, আর কখনো হবেও না। তুই কবুল বলে সারা জীবনের জন্য আমার হয়ে গেছিস। আহিন জাফরিনকে সরিয়ে দিয়ে বলল, হে কিসের কবুল, হ্যাঁ কিসের বিয়ে? একটা পরীর সাথে কখনো মানুষের বিয়ে হওয়া সম্ভব নাকি? একটু থামে আবারও বলল, আমার তো মনে হয় আপনি পরীও নন। আপনার আচার আচরণ সবই পেতনি শাকচুন্নির সাথে মেলে। আজীবন পরীদের সম্পর্কে যা শুনেছি, আপনি সম্পূর্ণ বিপরীত। জাফরিন একটু চুপ থেকে হেসে হেসে বলল, আমি পরি হইবা পেতনি, তোর আমার সাথেই থাকতে হবে। বলেই জাফরিন রুমের বাইরে বেরিয়ে গেল। আহিন রাগে নিজের চুলগুলো ছিঁড়তে লাগলো। এসব সহ্য করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এরা থেকে পালিয়ে বাঁচা প্রায়ই অসম্ভব। যেভাবেই হোক একে তার জীবন থেকে তাড়াতেই হবে, না হলে আহিন নিজেই এর অত্যাচারে মারা যাবে। মিনিটের মধ্যেই জাফরিন ফিরে এসে আপেলের প্লেটটা হাতে নিয়ে বলল, তোকে বলে কিছু করানো যায় না। বলেই আহিনের গাল চেপে ধরে মুখে আপেলের টুকরো ঠেঁসে ভরে দিল। আহিন বেশ ব্যথা পাচ্ছিল। সে রেগে গিয়ে জাফরিনকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে এলো। রিফাত আহিনের পিঠে চাপড় দিয়ে বলল, এত ভাবিস না। ভাববো না? এই মেয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমি একে নিয়ে ভাববো না? একে যতক্ষণ না পর্যন্ত আমার জীবন থেকে বিদায় করতে পারি, ততক্ষণ আমার শান্তি হবে না। তুই সবকিছু মুখ বুঝে কেন সহ্য করিস? তুই চুপ করে আছিস দেখেই ওই পেতনি এতবার বেড়েছে। শোন, জিন পরি উল্টো মানুষকে ভয় পায়, কিন্তু যখন দেখে ওদেরকে মানুষই ভয় পায়, ওরা সেই সুযোগ নেয়। তুই আজকে জোর গলায় এসবের ব্যাপারে কিছু বল, দরকার হলে বাড়ির লোকদের জানা। আর দাদা যদি কাজ না হয়? তাতে কাজ না হলে হুজুর যা ডেকে এর ব্যবস্থা করবি। এখন শান্ত হ, আর যা বলেছি তা কর। আহিন বাসায় ফিরে দেখে জাফরিন নিচু গলায় অহনাকে বেশ বকাঝকা করছে। কি নিয়ে বকছে সেটা ঠিক বুঝতে পারলো না। আহিন এদিক সেদিক চোখ বুলিয়ে বাড়ির সবাইকে খুঁজলো, কিন্তু মনে হলো বাসায় কেউ নেই। আহিনের মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। অহনা, ও তোকে বকছে কেন? আর বাড়ির সবাই কই? আহিনের কথা শুনে জাফরিন বকাঝকা বন্ধ করে চুপ হয়ে গেল। অহনা ফুপিয়ে ফুপিয়ে বলল, মাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে, সবাই মাকে নিয়ে হসপিটালে গেছে। ভাবি আমায় কেন বকছে আমি জানি না ভাইয়া। আহিনকে জাফরিনের হাতে টেনে রুমে এনে দরজাটা বন্ধ করে দিল। তারপর জাফরিনের গালে সজোরে একটা থাপড় দেয়। জাফরিন হতবাক হয়ে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন চোখ গরম করে বলল, তুই আমার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস, তাই না? আমি কেন ফেলতে যাব? চুপ, তুই ফেলেছিস। আমার উপরে রাগ তুই আমার মা বোনের উপর ঝাড়ছিস, সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। আমারই ভুল, তোকে ভয় পেয়ে চুপ করেছিলাম। আর তুই সেটা সুযোগ নিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করার জন্য ওত পেতে আছিস। কিসের এত রাগ তোর আমাদের উপরে, হ্যাঁ? কিসের জন্য বিয়ে করে পড়ে আছিস এখানে? জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আহিনের এমন আচরণে প্রচন্ড বিস্মিত হয়ে আছে। আহিন জাফরিনের হাত ধরে বলল, না, অনেক সহ্য করেছি, আর নয়। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর জীবনে ওই বাড়ির মুখ হবি না। যদি এখানে তোকে দেখি তাহলে হুজুর ডেকে এনে ঝেঁটিয়ে বিদায় করবো কিন্তু। বলেই জাফরিনের হাতটা ঝটকা মেরে ছুড়ে দিয়ে আহিন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আহিনের দাদা, বাবা, কাকিরা ওখানেই আছে। মায়ের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত জেনে আহিন কিছুটা আশ্বস্ত হয়। রাতের বাড়ি ফেরেনি কেউ। সকালে আয়েশা খানমকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি ফেরে। আহিন নিজের রুমে ঢুকতে যাবে, এমন সময় আয়েশা খানম ছেলেকে ডাকে। ডাক শুনে আহিন মায়ের কাছে বসে। মা হয়ে নিজের ছেলের জীবনটা নিজের হাতেই শেষ করে দিলাম। এইসব কেন বলছো মা? তোর বউ এত খারাপ জানলে কখনোই তাকে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি বেশ বুঝতে পারছি এই মেয়ে তোর জীবনও জাহান্নাম বানিয়ে ছেড়েছে। ওসব ছাড়ো, তুমি ছাদ থেকে পড়লে কি হবে? জাফরিন ঠেলে ফেলে দিয়েছে।
কথাটা শুনেই আহিন কিছুটা বিস্মিত হয়ে যায়। পরক্ষণে স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করে, তোমাকে ফেলে দিয়েছে? হ্যাঁ, দুপুরবেলায় আমি ছাদে কাপড় দিতে গিয়ে দেখি ও চুল ছেড়ে ছাদের কিনারে বসে বাটি ভর্তি হাঁসের মাংস হাতে নিয়ে হাড় চিবাচ্ছে। অল্প কিছুটা হাঁসের মাংস আমি শুধু তোর দাদার জন্য রান্না করেছিলাম, বাকি সবাই তো অ্যালার্জির ভয়ে খায় না। ওই সবটুকু সে নিয়ে বসে বসে খাচ্ছে। এই নিয়ে কিছু বলতেই আমাকে ঠেলে ছাদ থেকে ফেলে দিল। ভাগ্য ভালো নিচে তোর দাদা খড় শুকাতে দিয়েছিল, তাই বেশি খারাপ কিছু হয়নি। আহিন আর বসলো না। ভীষণ রাগ হচ্ছে ওর। জাফরিনকে আজ কয়েক ঘা লাগিয়ে শান্ত হবে সে। ছুটে রুমে এসে জাফরিনকে ডাকতে লাগলো আহিন। রুমে কেউ নেই। কালারতে যেমন দেখেছিল তেমনই আছে সব। জাফরিনকে ডাকতে ডাকতে বাইরে এসে বেরিয়ে আসে সে। অহনা ছুটে এসে বলল, ভাবি তো বাড়িতে নেই। কোথায় গেছে সে? সেটা জানি না, কাল রাতে তুই বেরিয়ে যাওয়ার পর আর দেখিনি। আহিন চুপচাপ রুমে ফিরে আসে। আপদ নিজে থেকে বিদায় হয়েছে ভেবেই অনেকটা শান্তি পায়। এমনটা হবে জানলে অনেক আগে জাফরিনকে কড়া করে কথা বলে বিদায় করত। এত অত্যাচার যন্ত্রণা সহ্যই করতে হতো না। জাফরিনের চলে যাওয়ার সংবাদে আহিনের বেশ উৎফুল্ল বোধ করতে লাগলো। জাফরিন চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাত উল্টো হয়ে শূন্যে ঝুলছে। তার হাত দুটো পিছনে বাঁধা, প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজটা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ। জাফরিন রিফাতের প্যান্টের মাঝামাঝিতে কষে একটা লাথি মারল। বেচারা ব্যথায় আপা গো বলি চিৎকার করে উঠল। জাফরিন তার চুল চেপে ধরে বলল, তুই তোর বন্ধুর কানে কি মন্ত্র দিয়েছিস? একবারে তোর শিক্ষা হয়নি, তাই না? আফা, আমি কোনো মন্ত্রণা দেইনি। ও তো উল্টা আমাকে বলেছে আপনাকে বাড়ি থেকে বের করার বুদ্ধি দিতে। আর তুই এমন একটা বুদ্ধি দিলি, আমাকে কি ঘাসে মুখ রাখা ছাগল মনে হয় তোর? লুচুর ঘরের লুচু। এবার এমন একটা লাথি দিব যে ঝুনঝুনিগুলোও হারাবি। আর কোনোদিন যদি বুদ্ধটার আশেপাশে তোকে দেখি না। এবার আমাকে নিচে নামিয়ে দেন।
চাবিটা বানিয়ে নিয়ে আসিস তো। সকাল থেকে চাবি খুঁজছি, চালের গুঁড়া রোদে দিব, পাচ্ছি না। মনে হয় হারিয়ে ফেলেছি। বাবুর কাছে চাবির মাপ আছে, আসতে নিয়ে আসিস। আচ্ছা বেশ, নিয়ে আসবো। এখন রাখছি। ফোনটা রেখে কাজে মনোযোগ দিতেই কি একটা ভেবে আহিন অস্থির হয়ে উঠল। বসের থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় এসে বিছানার তলা থেকে চাবি বের করে পাগলের মতো ছাদের দিকে ছুটে যায়। তালা খুলে ছাদে ঢুকে দেখে জাফরিন উল্টে পড়ে শুয়ে আছে। তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আহিন কাছে গিয়ে জাফরিনকে ধরে ওঠায়। ওর শরীরে একদম আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। আহিনের কলিজা মোচড় দিয়ে উঠল। মেয়েটা মেয়েটা মরে গেল নাকি? আহিন ডাক্তারকে বিদায় দিয়ে এসে জাফরিনের মাথার পাশে এসে বসে। বড় একটা শ্বাস ছেড়ে জাফরিনের দিকে তাকালো। জাফরিন এখনো ঘুমোচ্ছে। ডাক্তার সাময়িকভাবে কিছু ওষুধ দিয়ে বলে গেছে, খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হয়েছে তার উপর। শরীরের কিছু অংশে খুব জোরে আঘাত করা হয়েছে। তা সহ্য করতে না পেরে এমন অবস্থা হয়ে গেছে। জাফরিনের গলার কাছে লাল দগদগে দাগটা স্পষ্ট। চাবুক জাতীয় কিছু একটা দিয়ে আঘাতটা করা হয়েছে বোঝাই যাচ্ছে। মেয়েটাকে এখন ভীষণ শান্ত দেখাচ্ছে। চঞ্চল টাইপের বাচ্চারা বকা খেয়ে নিশ্চুপ হয়ে গেলে যেমনটা মায়া মায়া লাগে, জাফরিনকে দেখে আহিনে ঠিক তেমনটাই লাগছে। জাফরিনের বুক থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। আহিন সুন্দরভাবে গুছিয়ে বুকটা ঢেকে দেয়। তারপর জাফরিনের মুখের একপাশে এলোমেলো হয়ে থাকা পড়ে থাকা চুলের গোছাগুলো সরিয়ে দেয়। এমন সময় আয়েশা খানম এসে আহিনকে জিজ্ঞাসা করে, মরলো নাকি মেয়েটা? কথাটা শুনে আহিন রাগান্বিত চোখে মায়ের দিকে তাকায়। কেন জানি তার এসব কথা শুনে খারাপ লাগছে। হালকা মেজাজটা দেখিয়ে বলল, মা, এসব কি কথা? দেখছই তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তোমার কি বিবেকবোধ বলে কিছুই নেই? কিসের বিবেক দেখাবো ওর জন্য? একটা ডাইনি এসেছে তোমার জীবনটা নষ্ট করতে। মরে আপদ বিদায় হলেই ভালো। তোরা আবার ভালো দেখে একটা বিয়ে দিব। মা, তুমি এখান থেকে যাও তো। সহানুভূতি না দেখাতে পারো, কারণ মৃত্যু কামনা অন্তত করো না। আয়েশা খানম কিছু অপ্রস্তুত বোধ করে চলে গেলেন। আহিন আরেকবার জাফরিনের দিকে তাকালো। কেন জানি জাফরিনের মুখের দিকে তাকিয়ে তার ভীষণ মায়া লাগছে। জাফরিনের উপর তার যতই রাগ থাকুক, সে কখনো তার এমন অবস্থা হোক সেটা দেখতে চায়নি। তাই হয়তো অনেক বেশি খারাপ লাগছে। জ্ঞান ফেরার পর জাফরিন গম্ভীর মুখে বসে আছে, কোনো কথাই বলছে না। রোজগার মতো পাটা দুলিয়ে আহিনকে কোনো রকম বিরক্তও করছে না। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবেই চলেছে। আহিন জাফরিনের সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, খুব বেশি ব্যথা আছে এখন? জাফরিন উত্তরে কিছুই বলল না। একবার আহিনের দিকে তাকিয়ে আবারও আগের মতো আনমনে বাইরের দিকে তাকিয়ে রইল। আহিন কিছুটা অবাক হলো। তারপর ভাবলো হয়তো অসুস্থ, তাই এমন চুপ হয়ে আছে। আহিন কয়েকবার খাবার খাওয়ার তাগাদা দিল, কিন্তু জাফরিন প্রতিবারই মাথা নাড়িয়ে জানালো যে সে খাবে না। খাবার না খেলে ওষুধ খাবে কি করে? রাতে কিন্তু ব্যথায় ঘুম হবে না। জাফরিন নিচু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা বেশ, কি খেতে ইচ্ছে করছে বলুন, আমি তাই এনে দিচ্ছি। ওষুধটা কিন্তু খেতেই হবে, না হলে শরীরটা আরো বেশি খারাপ লাগবে। এইটুকু বলে আহিন চমকে উঠল। নিজের অজান্তে সে বলে ফেলল। বুঝতে পারলো না মেয়েটা খাচ্ছে না বলে তার এত খারাপ লাগছে কেন। কেন মন বলছে জোর করে হলেও তাকে খাইয়ে দিতে। জাফরিন ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আপাতত তেমন কিছু খেতে ইচ্ছে করছে না। আহিন একটু হতাশ হল। হঠাৎ করেই মেয়েটা এমন হয়ে গেল যে তার দেখেই কান্না পাচ্ছে। আশা করেছিল প্রতিবারের মতো আহিনের গলা জড়িয়ে না হলেও খুব উৎসাহ নিয়ে চোখ বড় বড় করে বলবে, আমার অমন জিনিস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিন মন ভার করে উঠে যেতে জাফরিন আহিনের টি শার্টের অংশ টেনে বাচ্চাদের মতো অধস্বর আবদার করে বলল, আমার না খুব মায়ের হাতের ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিনের মুখে হাসি ফুটে উঠল। তার মনে হচ্ছে জাফরিন যদি তাকে এমনভাবে চাঁদ এনে দিতে বলে, সে চাঁদটাও এনে দেওয়ার বাজিও ধরে ফেলতে পারবে। আয়েশা খানম রান্নাঘরে কিশমিশ, কাজু, ক্ষীর সহ নানা সরঞ্জাম দেখে আহিনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হঠাৎ এসব কিনে এনেছিস কেন? মা, জাফরিনের খুব ক্ষীর পায়েস খেতে ইচ্ছে করছে। তো আমি কি করব? ও মায়ের হাতের পায়েস খেতে চেয়েছে। ওর মা আদেও কোথায় আছে জানি না তো। এখন তো তুমি ওর মা। তোমার একটা অসুস্থ সন্তান যদি খেতে চায়, তুমি বানিয়ে খাওয়াবে না?
ওকে আমি সন্তান তো দূরের কথা, তোর বউ হিসেবেও মানি না। আর যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে আমি নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়াবো, সেটা ভাবলি কি করে? আহিন শত বলেও আয়েশা খানমকে পায়েস বানাতে রাজি করাতে পারল না। অগত্যা সে বাইরে বেরিয়ে গেল। যে করেই হোক, যেখান থেকেই হোক, পায়েস এনে খাওয়াবে সে জাফরিনকে। আর রাতের দিকে আহিন বাসায় ফিরল ছোট্ট হাঁড়ি ভর্তি পায়েস নিয়ে। অনেক কষ্টে সদর থেকে পায়েস আনার ব্যবস্থা করেছে সে। রুমে দরজায় আসতে ভিতরে দৃশ্য দেখে তার চোখটা ছানা বড়া হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা করছে? বোঝার জন্য কয়েকবার চোখ ডলে নিয়ে আবারও তাকালো। মা জাফরিনকে খুব যত্ন করে পায়েস খাওয়াচ্ছে। জাফরিনের মুখের গম্ভীর ভাবটা অনেকটাই উবে গেছে। খাওয়ানোর ফাঁকে মা খুব যত্ন করে জাফরিনের লম্বা চুলে খোপা করে দিলেন। শাড়ি বদলে অহনার একটা 3 পিস পরছে জাফরিন। খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। মায়ের কথায় আহিনের ভাবনা ধ্যান ভাঙল। তুই হাঁড়িতে করে কি পায়েস এনেছিস? হ্যাঁ, তুমি তো বললে যে পায়েসটা বানিয়ে দেবে না। বলেছি বলে কি বানিয়ে দিতে পারবো না? হাঁড়িটা আমায় দে, এটার পায়েস খাওয়ানো লাগবে না, আমি বানিয়ে খাইয়ে দিয়েছি। হঠাৎ কি হলো তোমার? আয়েশা খানম একটু চাপার স্বরে বললেন। মেয়েটার অসুস্থ বাচ্চা বাচ্চা মুখটা দেখে মনটা গলে গেল। তার উপর আধো স্বরে বলে, কি জানিস মা, আপনার হাতের পায়েস না খেতে পারার অপেক্ষা নিয়ে যদি মারা যায় আপনার আফসোস হবে না। এমনভাবে বললে কি কেউ আর ঠিক থাকতে পারে? আহিন মুচকি হেসে জাফরিনের দিকে তাকালো। মেয়েটার মধ্যে যে কারো মন গলানোর অসীম একটা ক্ষমতা আছে। জাফরিন ওই পাশ ফিরে ঘুমোচ্ছে। আহিন বারবার ঘাড় ফিরিয়ে দেখছে জাফরিন একবার এই পাশ ফেরে কিনা, কিন্তু জাফরিন আজ একটুও নড়ছে না। আর প্রতিদিন ঘুমালে তার হুঁশ থাকতো না। আহিন ঘুমের মধ্যেও জাফরিনের প্রচুর নড়াচড়ার কারণে যেমন তেমনভাবে চড়লাতি খেত। এই জন্য একদিন তো আহিন উঠে সোফাতে শুয়েছিল। জাফরিন তার টি শার্টের কলার ধরে খাটে ফেলে বলেছিল, তুই এখানে ঘুমাবি, তোকে ছাড়া বিছানায় কিছু একটা নাই নাই লাগে। আহিন সেদিন ভ্যাবলার মতো মুখ করে ভেবেছিল, সেটাই তো, আমি না থাকলে ঘুমের মধ্যে আপনার চট থাপ্পড় কে খাবে? আর আজ অসুস্থ হয়ে মেয়েটা এতটাই চুপ হয়ে গেছে যে আজ ঘুমের মধ্যে একটু নড়াচড়া করছে না। ব্যাপারগুলো কেন জানি আহিনের একটু সহ্য হচ্ছে না। মনে হচ্ছে জাফরিনকে শক্ত করে চেপে ধরে বলুক, হ্যাঁ এত চুপ হলেন কেন আপনি? আপনাকে এইভাবে দেখে তো আমার একদমই সহ্য হচ্ছে না, একটুও সহ্য হচ্ছে না। এমন সময় জাফরিন ঘুমের মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে। আহিন তো আচমকিত হয়ে তার দিকে তাকায়। পরক্ষণে কিছু না ভেবেই জাফরিনকে বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরে বলে, ভয় পেয়েছেন? কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জাফরিন তখনও ঘুমে ঘুরে হালকা হালকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহিন খুব অস্থির হয়ে বারবার জাফরিনের মাথায় হাত বোলাতে বোলাতে তাকে শান্ত করার চেষ্টা করছে। খানিক বাদে জাফরিন কান্না থামিয়ে আহিনের টি শার্টটা খামচে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আহিন তবুও বুক থেকে সরায় না জাফরিনকে। আরো শক্ত করে বুকের কাছে চেপে ধরে জাফরিনের চুলে নাক ডুবিয়ে চুলে বিলি কেটে দিতে থাকে। জাফরিন আগে থেকে মোটামুটি অনেকটাই সুস্থ। শরীরের দাগগুলো হুট করে মিলিয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে, কিন্তু আগের মতো চঞ্চলতা ভাবটা যেন নেই আর তার মধ্যে। আহিনকে একরকম এড়িয়ে চলে, আগের মতো জ্বালায়ও না। খুবই কম কথা বলে, অতি দরকারি না হলে কথা বলে না, এমনকি উত্তর পর্যন্ত দেয় না। এগুলো আহিনের মেনে নিতে কষ্ট হচ্ছে প্রচন্ড। কেন জানি তার মন চাচ্ছে জাফরিন তাকে খুব করে বিরক্ত করুক এবং আগের মতোই চালাক। এসব নিয়ে আহিন খুব অশান্তিতে ভুগছে। বাসার সবার সাথে জাফরিন স্বাভাবিকভাবেই কথা বলে, কিন্তু আহিনকে দেখা মাত্রই চুপ হয়ে যায়। তখন বোম মারলেও তার মুখ দিয়ে কথা বের হয় না। আহিনের কাছে খুবই খারাপ লাগলেও সে জাফরিনকে মুখ ফুটে কিছু বলে না। আহিন বই পড়তে পড়তে আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকায়। জাফরিন জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আজ তাকে বেশ পবিত্র দেখাচ্ছে, চুলগুলো বেশ যত্ন করে বাঁধা। কিছুদিন ধরেই সে আর চুল এলোমেলো করে রাখে না, শাড়িটাও বেশ গুছিয়ে পড়ে। বুক থেকে শাড়ির আঁচলটাও সরে যায় না, আঁচল মাটিতে গড়াগড়ি খায় না। কিন্তু এতে আহিনের মন ভরে না, মনে হয় যেন আগের জাফরিনটাই বেশ ভালো ছিল। আমি যদি তোকে মুক্তি দিয়ে চলে যাই? জাফরিনের হঠাৎ বলা এই কথায় আহিন চমকে ওঠে। জাফরিনের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কথাটা কি সে মজা করে বলছে নাকি।
কিন্তু জাফরিন বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। ঠিক বুঝলাম না। আমি যদি এখান থেকে চলে যাই, তোকে মুক্তি দিয়ে আর কখনো ফিরে না আসি? পরপর দুবারই একই কথা শুনে আহিনা চুপ থাকতে পারল না। এবার তার সত্যিই মনে হচ্ছে জাফরিন মজা করে কথাটা বলেনি। বইটা বন্ধ করে রেখে বলল, কোথায় যাবেন? খানিকটা নিস্তব্ধতা। জাফরিনকে চুপ থাকতে দেখে আহিন তার পাশে এসে দাঁড়ালো। জাফরিনকে আজ একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা। পৃথিবীর সব মায়া ওর স্নিগ্ধ কোমল মুখটাই জড়ো হয়েছে। জাফরিন জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে বলল, যেখান থেকে তোর জীবনে এসেছিলাম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি চিরদিনের মতো তোর থেকে দূরে চলে যাব। কথাটা শুনেই আহিনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এক অজানা কষ্টে তার মনটা ভার হয়ে এলো। কেন এমনটা হচ্ছে তার? কেনই বা এসেছিলেন, আর কেনই চলে যাবেন? সেসব না হয় অজানাই থাক। সত্যিই চলে যাবেন? কথাটা বলতে গিয়ে আহিনের চোখ দুটো ছলছল করে উঠল। সেটা লুকানোর জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। জাফরিন আহিনের দিকে তাকিয়ে একটা উপহাসের হাসি দিয়ে বলল, সেটাই তো চেয়েছিলি, কত চেষ্টাই না তোর বৃথা গেল। আহিন জাফরিনকে কিভাবে বোঝাবে? সে আজকে খুব করে যাচ্ছে যেন জাফরিন তার কাছেই থাকুক, তাকে খুব করে চালাক। এটা ঠিক, জাফরিনকে একসময় সে অনেক তাড়াতে চেয়েছিল জাফরিন তার জীবন থেকে দূরে চলে যাক। কিন্তু আজ তার চলে যাওয়ার কথা ভাবলেই বুকের বাঁ পাশটা চিনচিন করে ওঠে। আহিনের প্রচন্ড শখ হচ্ছে জাফরিনের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে, আপনি কোথাও যেতে পারবেন না, সারা জীবন আমার কাছেই থাকবেন। কিন্তু কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে তার। ভীষণ ভয় হচ্ছে অধিকার দেখাতে। জাফরিনকে এভাবে বললে কি সে বুঝতে পারবে আহিনের মনে কি চলছে? কেন আহিন চাচ্ছে না সে চলে যাক? জাফরিন শান্ত দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে বলল, জানিস, আমি খুব খারাপ একটা পড়ি, তাদের দলের অন্তর্ভুক্ত যারা মানুষের ক্ষতি করে বেড়ায়। আমার কাজই হচ্ছে অন্যকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা কিংবা পাগল করে দেওয়া। কথাগুলো শুনে আহিনের কোনো রিয়াকশনই হচ্ছে না। তার এসব শুনতে ভালো লাগছে না একদম। আহিন প্রসঙ্গ পাল্টাতে বলল, এখন কি আমার ওপর অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? কারো উপর আমার সিদ্ধান্ত নির্ভর করে না, কারো কোনো কিছুই আমাকে স্পর্শ করে না। আমি যে সিদ্ধান্ত নিই তাতেই আমি অটল থাকি। আহিনের কেমন জানি কান্না পেয়ে যাচ্ছিল। ভেবেছিল কথার এক পর্যায়ে জাফরিনের হাঁটা টেনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, কোথাও যাবেন না আপনি, আপনাকে ছাড়া থাকার কথা শুনলেই আমার কষ্ট হয়। কিন্তু সেটা বলার মতো মানসিকতা জাফরিন ভেঙে দিল। আইন এখন আর মনের ভাবটা জাফরিনকে প্রকাশ করতে চায় না, কারণ জাফরিন তাকে বুঝিয়ে দিয়েছে কারো কথায় তার সিদ্ধান্ত বদলাবে না। আহিনের খুব অভিমান হলো। সেও সিদ্ধান্ত নিল যে জাফরিনকে সে আটকাবে না। যে নিজের ইচ্ছাতেই এসেছে সে নিজের ইচ্ছেতেই চলে যাচ্ছে। কারো কথা ভাবার প্রয়োজন বোধ করছে না। এমন একটা স্বার্থপরকে নিজের মনের কথা বলে কিছুতেই ছোট হবে না আহিন। নিজেকে সামলে নিয়ে তাই সে বলল, কখন চলে যাবেন তাহলে? জাফরিন ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাঝ আঙুলে ডগা দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বলল, যে কোনো সময়। আচ্ছা বেশ, ভালো থাকবেন। যেখানেই থাকুন আপনার ভালো থাকাটাই কামনা করি। বলে আহিন রুম থেকে বেরিয়ে গেল। ছাদে এসে দরজাটা বন্ধ করিয়ে খুব করে কাঁদল আহিন। কেন এমনটা লাগছে তার? এই মেয়েটা তো সে তাকে খুবই ঘৃণা করত, তাহলে তার জন্য এত কষ্ট কেন হচ্ছে তার? কিসের এত তাগিদ তাকে নিজের করে রাখার? জাফরিন টেবিলে নাস্তা দিচ্ছে, আহিন অফিসের জন্য বের হচ্ছে। এমন সময় মোতালেব খা পিছনের থেকে ডেকে বলল, না খেয়ে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, জরুরি কাজ আছে। খেয়ে যাও। দাদার পেড়াপিড়িতে আহিনের টেবিলের এক কোণায় বসে পড়ল। আর চোখে জাফরিনের দিকে তাকালো সে। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সবাইকে নাস্তা দিচ্ছে জাফরিন। পাতা রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরেছে সে। চুলগুলো মাঝ বরাবর সিথি করে কোনো রকমে হাত খোপা করা। দু একটা চুল মুখের সামনে সে বিরক্ত করছে। শাড়ির আঁচড়টা সংসারী বউদের মতো কোমরে গুঁজে রেখেছে সে। আহিনা সহ্য করতে পারল না, চোখটা সরিয়ে নিল। জাফরিনের এমন সংসারের রূপ দেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে
জাফরিনের সাথে ভীষণ সুখের একটা দাম্পত্য জীবনে আবদ্ধ আছে সে, যা সংসার ভালোবাসায় পরিপূর্ণ। জাফরিনের এমন কমলময় মুখ দেখে আর আবেগপ্লুত অসম্ভব ভাবনা ভাবতে চায় না আহিন। তাই খুব তড়িঘড়ি করে অফিসের জন্য বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে জাফরিনকে এড়িয়ে চলা তার পক্ষে অন্তত সম্ভব নয়। কোনো একটা শক্তি তাকে বারবার জাফরিনের দিকে টেনে আনছে, কিন্তু আহিন যা ভাবছে তা আদেও কখনো সম্ভব নয়। জাফরিন এটা হয়তো মেনেও নেবে না, তাই যেভাবেই হোক জাফরিন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আকাশ কুসুম বিস্তীর্ণ আবেগের স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়াটা উচিত হবে না, তাহলে জাফরিন চলে গেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে সে। জাফরিন আহিনকে পিছন থেকে ডেকে ব্যাগে টিফিন বক্স ঢুকিয়ে দিল। আহিন আর একবারও জাফরিনের চোখের দিকে তাকালো না। ফেরার সময় আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসতে পারবি? আহিন কিছু না বলে চলে যেতে নিলে জাফরিন পথ আগলে দাঁড়িয়ে বলল, উত্তর দিলি না যে? আহিনা নিজেকে ধরে রাখতে পারল না। মেয়েটা কেন অযথা মায়া বাড়াচ্ছে? জানে না সে এগুলোতে আহিনের কেবল কষ্টই হবে। চলে যখন যাবে আর এসব কিছু কি প্রয়োজন? কি চাচ্ছে জাফরিন? আরো আবেগপ্রবণ হয়ে আহিন জাফরিনের বিরহ মেনে নিতে না পেরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে মারা যাক। আহিন কড়া গলায় বলল, কি সমস্যা কি? হ্যাঁ, চলে যাওয়ার আগে এসব ন্যাকামি কেন করছেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? জাফরিন মুখ কালো হয়ে এলো। আহিন সেটা দেখলো না, জাফরিনের পাশ কেটে বেরিয়ে গেল। জাফরিন ঘড়ির দিকে তাকালো, বরাবর রাত 10টা বাজে। আহিন এখনো ফেরেনি, অথচ ওর অফিস 9টায় ছুটি হয়। জাফরিন নিজে নিজে কিছুক্ষণ হাসলো, তারপর প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল। সে ঠিকই ভেবেছে আহিন তাকে চায় না। আহিনও খুব করে যাচ্ছে সে তার থেকে দূরে চলে যাক। এতদিন আহিনের সব কষ্ট সহ্য করে নেওয়া, তার প্রতি কেয়ারিং গুলো সে ভালোবেসে এতদিন আহিনের সব কষ্ট সহ্য করে নেওয়া, তার প্রতি কেয়ারিং গুলোকে সে ভালোবাসা ভেবে ভুল করেছিল। তাই কাল রাতে আহিনের স্ত্রী রূপে আজীবন থাকার কথা চিন্তা করেছিল। ভেবেছিল আহিন হয়তো তাকে বুকে টেনে নিয়ে বলবে, কোথাও যাবেন না আপনি। কিন্তু জাফরিনের সব ভাবনা ভুল। এই কয়েকদিনে কেয়ারিং সহ্য করে নেওয়া এগুলো আহিন বাধ্য হয়েই করেছিল। প্রথমে তাই তো মনে হয়েছিল জাফরিনের, তাই সে চুপচাপ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু কাল আহিনের কণ্ঠস্বর তাকে ভাবিয়েছে যে আহিন তাকে চায়। আজ সকালের আচরণ বুঝিয়ে দিয়েছে আহিন কখনোই জাফরিনকে চায়নি। আহিন শহরের ফুলের দোকান থেকে একগুচ্ছ রজনীগন্ধার ছড়া কিনল। বড় বড় নরম তুলতুলের রসগোল্লা ভর্তি বড় সাইজের হাঁড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকালের আগের মাথায় জাফরিনের সাথে খারাপ আচরণ করার পর থেকেই তার মনটা খচখচ করছে। তার মনটা খুব করে বলছে জাফরিনকে একবার অন্তত না চলে যাওয়ার অনুরোধ করতে, তার মনের কথাটা বলতে। তারপর যা হবার তা হয়তো হবে। এসব শুনেও যদি জাফরিন চলে যায়, তাও আহিনের এতটুকু আফসোস থাকবে না। জাফরিনকে নিজের মনের কথাটা বলতে না পারলে সারাটা জীবন একটা কঠিন কষ্টে জ্বলে পুড়ে মরবে সে। তাই আজ যাই হয়ে যাক না কেন সে বলবেই। আহিন ঘড়ির দিকে তাকায়, 10:50 মফস্বল শহরের ফুলের দোকানে রজনীগন্ধা পায়নি, তাই সদর এসেছে। তাতেই এত দেরি হয়ে গেল। খুব ছটফট লাগছে তার, কখন বাড়ি পৌঁছাবে আর কখন জাফরিনকে মনের কথাটা জানাবে। জাফরিনকে উত্তর দেবে সেটা জানার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। আহিন রজনীগন্ধার রসগোল্লা নিয়ে রুমে ঢুকলো। রুমে কোথাও জাফরিন নেই। ছাদে, বাড়ির পিছনের বাঁশঝাড়েও দেখে এলো, সেখানেও তো জাফরিনকে পেল না। আহিনের চেঁচামেচিতে বাড়ির সবাই জেগে গেল। কেউই বলতে পারলো না যে জাফরিন কোথায়। সবাই তাকে শেষবার রুমে ঢুকতে দেখেছিল। আহিনের আর বুঝতে বাকি রইল না জাফরিন তাকে ছেড়ে সত্যিই চলে গেছে, আর কখনোই সে আহিনের কাছে ফিরবে না। আহিনের অনুভূতিগুলোকে সে একটু দাম দিল না। আহিন উদাস চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি হয়তো জাফরিন সেখানে দৃশ্যমান হবে এবং পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে হাসি দেবে। আহিনের চোখ দুটো মুহূর্তেই ঝাপসা হয়ে এলো। সে শোয়া থেকে উঠে বসে এক হাতে মাথার চুল মুঠো করে ধরে চোখ বুজে রাখে। জাফরিন তো তার মনের সব কথা বুঝতো, এটা বুঝতে পারেনি যে সে খুব করে চাইছিল জাফরিন তার কাছে থাকুক। আর ভাবতে পারছে না আহিন, জাফরিনকে ছাড়া ঘরটা ভীষণ শূন্য লাগছে। আয়েশা খানম পাশে দাঁড়িয়ে ছেলেটার মাথায় আলতো করে হাত রাখলেন। আহিন চমকে উঠে ঠিক হয়ে বসলো। এত ভাবলে কি সে ফিরে আসবে? সে মায়া লাগাতে এসেছিল।
মায়া লাগিয়ে চলে গেছে। তার যদি যাওয়ার হতো তোকে মেনে নিতে কষ্ট হচ্ছিল, বুঝলে আরো আগে কেন গেল না? আমি জানি না, এসব নিয়ে কোনো প্রশ্ন করো না মা। আয়েশা খানম চুপ হয়ে গেলেন। ছেলেটা স্বীকার করুক বা নাই করুক, দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে যার জন্য জাফরিন কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। আয়েশা খানমের একবার মনে হলো শ্বশুরকে জিজ্ঞাসা করবে জাফরিন তার বাপের বাড়ি গেছে কিনা। পরক্ষণে মনে পড়লো তার শ্বশুর তাকে আগেই বলেছিলেন জাফরিন এতিম, ছোটবেলায় তার জায়গা হয় এতিমখানায়। মেয়েটার জন্য বেশ টান অনুভব করছেন তিনি। আহিন অভিমানে প্রথম প্রথম জাফরিনের কথা মনে আনতে না চাইলেও এখন খুবই খারাপ লাগে। মনে না এনে থাকতে পারে না। রাতে ছাদে উঠে বসে থাকে, এই আশায় জাফরিন আবার ফিরবে। অহনা কফির কাপটা টেবিলের ওপর রেখে নিচু গলায় বলল, তুই ভাবির রাগ ভাঙিয়ে ফিরিয়ে আনতে পারিস না? আহিন কফির কাপটা তুলে চুমুক দিয়ে ভাবতে থাকে। অহনাকে জাফরিন চড় মারার পরও অহনা কোনো টু শব্দ পর্যন্ত করেনি, জাফরিনের ওপর রাগও করেনি, অথচ ওকে কেউ একটু বকে দিলে তার সাথে তুলকালাম করে ছাড়ে। অহনাকে কাছে ডেকে পাশে বসে আহিন, সত্যি করে একটা কথা বলবি? কি কথা? জাফরিন তোকে সেদিন চড় মেরেছিল কেন? অহনা চুপ হয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। মনে মনে ভাবছে ভাইয়াকে কিভাবে বলবে সেই কথা। অহনা আস্তে করে বলল, সে কথা আমি তোকে বলতে পারবো না। কেন, কি এমন করেছিস তুই যে তোকে চড় মারলো? ভাবি বাবা সাবধান করার পরও তার কথা শুনিনি, তাই শাসন করেছে। ইচ্ছে আর বেশি কিছু বলতে পারবো না। আহিন আর জোর করলো না, কোনো প্রসঙ্গে বলল, তোর মনে হয় জাফরিন ছাদ থেকে মাকে ফেলে দিতে পারে? অহনা চোখ তুলে আহিনের দিকে তাকায়। এটা আমার বিশ্বাস হয় না ভাইয়া। আমার মনে হয় মা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। ভাবির সাথে তখন তো একটু মন কষাকষি ছিল, তাই হয়তো ভাবির ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে। আহিন চুপ করে রইল। এই কথাটা গ্রহণযোগ্য হলেও এটা মানতে পারছে না। মা যদি জাফরিনকে মিথ্যা বলে দোষী করতে চাইতো তবে এটা কখনোই বলতে পারতো না যে জাফরিন পা দোলাতে দোলাতে খাবলা তুলে মাংস খাচ্ছিল। সব কেমন যেন এলোমেলো লাগছে তার। কোনো হিসাবে জাফরিন ক্ষতি করতে পারে বলে মনে হয় না, কোনো হিসাবে পুরো উল্টাটাই মনে হয়। মোতালেব খা আজসহ অবস্থায় চোখ বুজে আছেন। এমন সময় আহিন সালাম দিয়ে তার পাশে বসলো। মোতালেব খা সালামের উত্তর দিয়ে পা গুটিয়ে বসে আহিনের দিকে তাকালেন। ছেলেটার মুখ চোখ অনেক শুকিয়ে গেছে। আহিন শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, দাদা আপনি জানেন জাফরিন কোথায় যেতে পারে? যদি জানতাম এখনই ওকে ঘাড় ধরে এখানে নিয়ে আসতাম, কিন্তু আগে এটা জানা দরকার ও এখান থেকে চলে গেল কেন। তুমি কি কিছু বলছো ওকে? স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য মনোমালিন্য হয় দাদা, ওর বাবার বাড়িতে যায়নি তো আবার? ওর বাবার বাড়ি নেই, ও ইয়াতিমখানায় বড় হয়েছে। একদিন পথে আমি স্ট্রোক করছিলাম, আল্লাহর রহমতে আর ওর বুদ্ধিতে বেঁচে গিয়েছিলাম। তখনই ঠিক করে নিই ওকে আমার নাতবউ করব। আহিন দীর্ঘশ্বাস ছাড়। তাহলে তার ধারণাই ঠিক, জাফরিন যে একজন পরী এই বিষয়ে দাদাও অবগত নয়। কিন্তু জাফরিনকে এখন খুঁজবে কোথায় সে? কোথায় পাবে তাকে? জাফরিনকে ছাড়া থাকতে তার যে ভীষণ কষ্ট হচ্ছে আজ। জাফরিন বেহুশ অবস্থায় বদ্ধ করে চিত হয়ে পড়ে আছে। বাইরে জ্বলতে থাকা মশালের আলো জানলার এক কোণ দিয়ে ঘরে ঢুকে পড়েছে আর ঘরটাকে আলোকিত করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরিল জাফরিনের। নিজেকে বদ্ধ করে দেখে খুব একটা অবাক হলো না, যেন সে জানতো এখানে তাকে আনা হবে। দরজা খোলার শব্দে জাফরিন কিছুটা কেঁপে উঠল। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিল। একটা শক্ত সামর্থ্যবান লোক মোটা চাবুক হাতে নিয়ে ঘরে ঢুকল। তার গাল ভর্তি দাড়ি গো, তান্ত্রিক সাধকদের মতো পোশাক পরা। চাবুক অন্য হাতে পেঁচাতে পেঁচাতে জাফরিনকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকলো। হ্যাঁ, আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো বললাম আমি আপনার আর কোনো কথাই শুনবো না। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে বলল, আমার কষ্টের ফল এভাবে জলে যেতে দেই কি করে? বলে কিসব বিড়বিড় করতে করতে জাফরিনের গায়ে চাবুক দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। জাফরিন ব্যথা সহ্য করতে না পেরে মেঝেতে ছেড়ে পড়ে ছটফট করতে লাগলো। লোকটা তাতে ক্ষান্ত হলো না, জামার কোটো থেকে কি সব বের করে জাফরিনের গায়ে ছুঁড়ে মারল। ওইসব গায়ে পড়তে জাফরিনের শরীরে জ্বালা শুরু করলো। অনেক হয়েছে, এবার আমাকে প্রতিশোধ নিতে দিন বলেই আরেকজন ঘরটিতে ঢুকল। জাফরিন চোখটা পুরোপুরি মেলার চেষ্টা করে দেখতে চাইলো যে কি সে।
কিছুটা বিস্মিত হয়ে অস্ফুট স্বরে রাগ মিশ্রিত স্বরে বলল, লুচু বেটা। রিফাত লোকটার হাত থেকে চাবুক নিয়ে জাফরিনকে আঘাত করা শুরু করলো। একটু থেমে বলল, কি ভেবেছিলিস আমার এত বড় ক্ষতি করেও তুই পার পেয়ে যাবি? এই দিনটিরই অপেক্ষা করছিলাম আমি। আজ সবকিছু শোধ নিয়ে ছাড়বো। জাফরিন লাল চোখে রিফাতের দিকে তাকাল। রিফাত আবার চাবুক চালাতে চালাতে বলল, ওইভাবে তাকাস না, আজ তোর কিচ্ছু করার ক্ষমতা নেই। তোর মৃত্যুর সময় চলে এসেছে। এত খুশি হও না। আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। সেই সুযোগ তোকে আর দিব না আমি। তোর স্বামীর হাতেই তোকে মারবো আমি। রিফাত লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি সেই ব্যবস্থা করুন। ওকে, আমি বোতলে ভরে দিচ্ছি। আপনি সেটা কোনো এক নির্জন জায়গায় কিছু একটা দিয়ে পুঁতে দেবেন। সেই জায়গায় যদি তার স্বামী তাজা রক্ত ঢেলে আগুন ধরিয়ে দেয়, সেই আগুনে পুড়ে মরবে জাফরিন। বলেই লোকটা জাফরিনকে বোতল বন্দি করলো। রিফাত বোতলটা হাতে নিয়ে বলল, এবার দেখ আমার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়। জাফরিন কি করবে বুঝে উঠতে পারল না। আহিন কি সত্যি রিফাতের কথায় তাকে মেরে ফেলবে? রিফাত আহিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, জাফরিন চলে গেছে, তাতে তো তোর খুশি হওয়ার কথা। এই ডাইনিটাকে তো তুই তাড়াতে চাচ্ছিলি তাই না? আহিন খেপে গিয়ে বলল, ও মোটেও ডাইনি নয়। হ্যাঁ, একসময় চেয়েছিলাম, এখন ওকে ফিরে পেতে চাই আমি। রিফাত ভ্রু কুচকে আহিনের দিকে তাকায়। ভেবেছিল আহিনকে জাফরিনের মারার উপায়টা বলে নিজের প্রতিশোধটা পূরণ করবে। এখন যা মনে হচ্ছে, আহিন জাফরিনের প্রতি দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় সত্যটা বললে আহিন তো জাফরিনকে মারবেই না, উল্টে রিফাতকে উত্তম মাধ্যম দেবে। কিন্তু সে তো কিছুতেই নিজের এত কষ্ট বৃথা যেতে দেবে না। যে করেই হোক আহিনের হাতে জাফরিনকে মারবে। জাফরিনের পোড়ার কষ্ট দেখে অনেক আনন্দ লাগবে তার। একটা কাজ করে তুই জাফরিনকে ফিরে পেতে পারিস। খুশিতে আহিনের চোখ চকচক করে উঠল। সে রিফাতের হাত জড়িয়ে বলল, কিভাবে সম্ভব? রিফাত ঠোঁটের হাসিটা প্রসন্ন করে আশ্বাসের দৃষ্টিতে আহিনের দিকে তাকায়। সুযোগে সদ্ব্যবহার করার এই তো সময়। দাউ দাউ করে চলতে থাকা আগুনের শিখার দিকে তাকিয়ে আছে আহিন আর রিফাত। আহিনের চোখ দুটো আশায় চকচক করছে।
তোর কোনো কথার ফাঁদে আমি পড়তে চাই না। তোরা মানুষরা দুর্বলতার সুযোগে খুব ভালোই কাজে লাগাস। আজ তোকে আমি সেটা করতে দিব না। তোকে এই আগুনের গোলায় ফেলে পুড়িয়ে মারবো। বলে আহিনকে উপরে তুলে নিয়ে বলের মতো আগুনের গোলার মাঝে ছুড়ে দিল জাফরিন। জাফরিনের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। একজন মানুষের জন্য তার গোত্রের কেউ এভাবে চোখের পানি ফেলেছে কিনা তার জানা নেই। আফসোস আর কষ্ট, এই দুটোই হচ্ছে তার। ইস, যদি সে আহিনের কাছে কখনো নাই আসতো। আহিনের পিঠের খানিকটা আগুনের আঁচে পড়ে গেছে। সেই ক্ষতস্থানে জাফরিন হাত বোলাতে বোলাতে কাঁদছে। সে পারেনি আহিনকে পুড়িয়ে মারতে। কেমন এক অজানা মায়া তাকে গ্রাস করেছিল। আবেগের কাছে তার বিবেক হার মেনে গেল। আগুনে পড়ার আগেই সে আহিনকে তুলে নিয়ে আসে। এর আগের চেয়ে ভালোবাসার শক্তি আসলে অনেক বেশি। আয়েশা খানম এসে দরজায় নক করে। জাফরিন তাড়াতাড়ি চোখ মুছে চাদরটা আহিনের ঘাড় অব্দি টেনে দরজাটা খোলে। আয়েশা খানম জাফরিনকে বুকে টেনে দুই গালে চুমু খেয়ে বলে, স্বামীর উপর রাগ করে সংসার ছেড়ে যেতে আছে পাগলি মেয়ে। জাফরিন থ হয়ে আয়েশা খানমের বুকের কাছে পড়ে রইল। সবাই কেন তার আফসোস বাড়াচ্ছে? এই মমতাময়ীকে একদিন সে ছাদ থেকে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু এই মহিলা সব ভুলে গিয়ে তাকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছে। এর মধ্যে অহনা বড় এক আচারের বম হাতে করে এনে বলল, ভাবি দেখো, তোমার জন্য আমি আচার বানিয়ে রেখেছি। এখন তাই খেয়ে শেষ করো তো দেখি। তারপর জাফরিনের হাতটা চেপে ধরে বলল, দোহাই তোমার, আমার পাগল ভাইটা যাই বলুক, এভাবে রাগ করে আর কখনো যেও না ভাবি। জাফরিনের ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। এত ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা তার সত্যিই নেই। এটা তাকে কখনো তার আসল রূপ ব্যবহার করতে দেবে না, তার যত খারাপই থাকুক না কেন। এই ভালোবাসার সবটা মিহিয়ে যাবে। আহিন জাফরিনকে চুপ করে বসে থাকতে দেখে বলল, মারনি আমায়? জাফরিন পা দোলাতে দোলাতে আচারের গৌটাটা চুষতে চুষতে বলল, তোকে মারলে জ্বালাতেন কাকে? আহিনে এক লাফে উঠে এসে জাফরিনকে ধরে বলল, তাহলে সত্যিটার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সত্যিটা এর থেকেও বেশি ভয়ঙ্কর। আমি এসেছিলাম তোদের পরিবারের ক্ষতি করতে। তোদের পরিবারের উপর কেউ কুনজর ফেলেছে। সেই কারণে এক তান্ত্রিক আমাকে পাঠিয়েছে অল্প অল্প যন্ত্রণা দিয়ে তোদের শেষ করতে। তার কথা কেন শুনেছ? আমি সেই 10 বছর বয়স থেকে তার হাতে বন্দি। আমার মতো অনেকেই তার হাতে বন্দি। তারাও আমার মতো জানে না তাদের মা বাবাকে। আমাদের কাজ শুধু তার হুকুম তালিম করা। আমাদেরকে বশ করে যত খারাপ কাজ আছে সব করতে বাধ্য করেছে। কথা না শুনলে তার পালিত জিন দিয়ে শারীরিক অত্যাচার করত কিংবা মেরে ফেলত। চাবুকের বাড়ি এক একটা চামড়া ভেদ করে মাংসে ঢেবে যেত। কথাগুলো শুনে আহিনের শরীরে পশম দাঁড়িয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো খারাপ করি নই। আমাকে যেমন ভাবে চলনা করা হয়েছে, যে পরিবেশে ছিলাম আমি ঠিক তেমনই হয়েছি। ক্ষতি করতে এসব করনি কেন? পারিনি আমি। যাকে কালমা করে বিয়ে করেছি তার ক্ষতি করতে মন সায় দেয়নি। তবে তান্ত্রিক আমাকে একা পাঠায়নি, সাথে আরেকটা জঘন্য জিনকেও পাঠিয়েছিল, যে তোমার বোন অহনার গোসলের সময় তার নগ্ন শরীর দেখে তার সাথে সঙ্গম করতে চেয়েছিল। এই জন্য আমি অহনাকে বারবার নগ্ন হয়ে গোসল করতে বারণ করেছিলাম। তার বাচ্চা মন এসব আমলে নেয়নি, তাই সেদিন বাধ্য হয়ে শাসন করেছিলাম। তোমার মাকেও আমি ফেলিনি। সেই জিন আমার শরীরের দ্বন্দ্বে প্রবেশ করে এসব করেছে। সেদিন রাতে তোমার কি হয়েছিল? পূর্ণ চাঁদের আলোয় আমাদের শক্তি বৃদ্ধি পায়। তখন আমরা শক্তি শূন্য থাকি। আমি আজ করতে পেরেছিলাম। এই সময় তান্ত্রিক বা জিন আমার উপর হামলা করতে পারে, তাই তোকে বলেছি সেখানে থাকতে। কিন্তু তুই চলে গেলি। সেই সুযোগে ওরা আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আহিনের কথাটা শুনে খুব খারাপ লাগছে। কত বড় ভুলটাই না করেছিল সে। আমি এখন আর তোদের সাথে থাকতে চাচ্ছি না। একজন খারাপ করে সাথে আজীবন তোর কাটানো ঠিক হবে না। আমাকে তালাক দিয়ে দে তুই। আহিন জাফরিনের মুখটা চেপে ধরে বলল, এটা কখনোই হবে না। আমাকে সারা জীবন জ্বালানোর দায়িত্বটা তোমার হয়েই নিতে হবে। বিনিময়ে তুমি খারাপ জিনিসগুলো ত্যাগ করো।
কিন্তু তোর পরিবার? কেউ এসব কখনোই জানবে না। জাফরিন আর কিচ্ছু বলতে পারে না। আহিনের বুকে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়ে। আহিন আস্তে আস্তে জাফরিনের চুলে বিলি কেটে যায়। জাফরিন একটু চুপ থেকে খিলখিলিয়ে হেসে বলে, আমাকে শেষবার মতো বকরি এনে খাওয়াবি? আহিনের শরীর তো গুলিয়ে ওঠে। পানিসে মুখে করে বলে, আবার? হ্যাঁ, এবার দুজনে একসাথে গাছে বসে খাবো, কেমন? কথাটা শুনে আহিনের মাথা ঘুরতে থাকে। আহিন জাফরিনের কাঁধের উপর পড়ে ওয়াক ওয়াক করতে থাকে, আর জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন আর জাফরিন পাশাপাশি বসে আছে ছাদের রেলিংয়ে। জাফরিন অভ্যাস মতোই পা দোলাচ্ছে, আর মাথাটা আহিনের কাঁধের উপর রেখে গুনগুন করছে। আহিন পিঠের পিছনে হাত দিয়ে জাফরিনকে শক্ত করে বুকের কাছে জড়িয়ে ধরে রেখেছে। জাফরিনের দিকে যতবার তাকায় নিজেকে খুব সুখী একজন মানুষ মনে হয়। জাফরিন আহিনের কথায় নিজের খারাপ সত্তাকে ত্যাগ করে খুব মন দিয়ে সংসার করতে ব্যস্ত হয়ে গেছে। আগের মতো বাচ্চামিগুলো খুব একটা করে না, তবুও আহিনকে ভয় দেখানোর জন্য মাঝে মাঝে বকরি খাওয়ার কথা বলে। ছেলেটার মুখের অবস্থা যা হয় তা দেখে ওর প্রচন্ড হাসি পায়। এত ভীতু কেন তার স্বামীটা ভেবেই সে খিলখিল করে হেসে ওঠে জাফরিন। আহিন হাসির শব্দে জাফরিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। হাসলে মেয়েটাকে না বাচ্চা বাচ্চা লাগে। আচ্ছা, জিজ্ঞেস করে, হাসছো কেন? তুই কি ভিতরে বুঝছ? এক সময় ছিলাম বটে, এখন পরিষদে থেকে থেকে সাহসী হয়ে গেছি। না হলে কি রাত 3টা বাজে কেউ পরিষদের ছাদে উঠে বসে থাকে? জাফরিন কৃত্রিম রাগ দেখায়। পরিচয়টা তার এখন আর ভালো লাগে না। শুনলে এই সব অতীতগুলো মনে পড়ে যায়। কত মানুষের ক্ষতি করেছে এই পরিচয়ে। পরি করিস কেন সব সময়? আমি এখন করিনি, তোর বিয়ে করা বউ। বারবার বারণ করার পরও কেন ডাকিস আমাকে এই পরিচয়? আহিন বেশ মজা পায় জাফরিনের রাগ দেখে, অথচ এই পরিচয় বিয়ের প্রথম রাত থেকে তাকে ভয় দেখিয়ে এসেছে। করুণ অবস্থা করে ছেড়েছে। এখন কিনা এই পরিচয় শুনলেই রাগ করে। আহিন জাফরিনের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এত রাগ করো কেন? হ্যাঁ, এই পরিচয়টা তুমি প্রথম রাতে দিয়েছিলে। কতদিন ভয় দেখিয়েছ বলো? জাফরিন গোমরা মুখ করে আহিনের দিকে তাকায়, তারপর হাসি প্রসারিত করে বলে, পরি যখন করিস আমাকে বকরি এনে খাওয়া। কথাটা শুনে তো আহিনের মুখ কালো হয়ে যায়। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন পানসে মুখ করে বলে, এসব বলে খুব মজা নাও না? তোর চেহারাটা না দেখার মতো হয়, বুঝলি? আহিন ও জাফরিনের হাসির সাথে তাল মেলায়। মেয়েটা সহ্য ক্ষমতা প্রচুর, কোনো কিছুতেই মন বেশিক্ষণ খারাপ করে থাকে না। সময় যত যাচ্ছে তার জাফরিনের গুণগুলো বেশ ভালো লাগছে। 1 বছর আগে অজানা কারণবশত জাফরিনের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে সে বেশ চেষ্টা করছে আবার ঘর আলো করার জন্য, কিন্তু এখনো কোনো সুসংবাদ আসেনি। তাও এই 2 বছরের সংসারে দুইজনের ভালোবাসার কোনো ঘাটতি নেই। অনাগত বাচ্চার কথা ভেবে যখন আহিনের মনটা ভার হয়ে আসতো, জাফরিন ঠিকই বুঝতে পারত। আহিনের টি শার্টটা খামচে ধরে বলতো, পরির গর্ভে কখনো মানুষের বাচ্চা জন্ম নেয় না, শুধু শুধু আশা করে আছিস। আহিন হাসি মুখে বলতো, আল্লাহ চাইলে কি না সম্ভব বলো? যদি ভাগ্যে না থাকে তবে আফসোস নেই। আমার জীবনে সেরা প্রাপ্তিটাই তো তুমি, আর কিচ্ছুর প্রয়োজন নেই। তারপর থেকে জাফরিন আর কখনো এসব বলতো না। আহিন ভেবে নিয়েছিল জাফরিন হয়তো কথাটায় বেশ সান্ত্বনা পেয়েছে। জাফরিন অবাক দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন বকরির মাংস রান্না করতে ব্যস্ত। বেশ যত্ন সহকারে সব নিজের হাতে করেছে। ক্ষীরের পায়েসও বসিয়ে দিয়েছে বাইরের ইটের চুলোটাই। জাফরিনকে সামনে বসিয়ে রেখেছে, কিছুতেই হাত লাগাতে দিচ্ছে না। জাফরিনের চোখ দুটো বারবার ছলছল করে উঠছে। এই মানুষটা তাকে এতটা ভালোবাসে। কখনো খারাপ পরিভেবে ভালোবাসে খামতি রাখেনি। হঠাৎ তার নাকে পোড়া পোড়া গন্ধ ভেসে আসে। রান্না কি পুড়ে যাচ্ছে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আহিন চোখ খুলে জাফরিনের দিকে তাকিয়ে তো লাফিয়ে ওঠে। চুলা থেকে জাফরিনের শাড়ির আঁচলে আগুন লেগে গেছে। আহিন দ্রুত এসে জগের পানি ঢেলে জাফরিনকে বুকে টেনে নেয়। ভয়ে তার বুক এখনো ধুকপুক ধুকপুক করছে। ভাগ্যিস সময় মতো দেখতে পেয়েছিল। আরে বুদ্ধ, এত ভয় পাচ্ছিস কেন? আরে দেখলে না, শাড়িতে আগুন লেগে গেছে। ঠিক সময় যদি কিচ্ছু হতো না,
সাধারণ আগুনে আমাদের কিছু হয় না। কিন্তু সেদিনও তো রিফাত তোমাকে আগুন দিয়ে পোড়াতে চেয়েছিল। হ্যাঁ, তাই আমার কিছু হয়নি। কাচের বোতল গলে যাওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, আর ও তাজা রক্ত ঢালার কথা ভুলে গিয়েছিল। তাই শুধু সাধারণ আগুন আমার কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমাকে আর এখানে বসতে হবে না, যাও বাসায় যাও, আমি রান্না শেষ করে নিয়ে আসছি। বাসায় খাবো না, বাস ছাড়ে বসে খাবো। এইসব কি পাগলামি জাফরিন? কথাটা শুনে জাফরিন মুখ গোমড়া করে ফেললো। আহিন তা দেখে অগত্যা বলল, আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে, আমি রান্না শেষে ডেকে নেবো তোমাকে। বাজারে বসে পা দোলাতে দোলাতে জাফরিন আহিনের হাত থেকে খাচ্ছে আর মাঝে মাঝে বাচ্চামি করছে। জাফরিনের মুখ মুছিয়ে দিয়ে আহিন বলল, খাওয়া তো শেষ, এখন চলো বাসায় যাবে। আর একটু থাকি না, দেখ না আজকে চাঁদটা কত বড় হয়ে উঠেছে। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট থাকবো। ঠিক আছে, তুমি বসো, আমি এগুলো চট করে রেখে আসছি। আহিন চলে যাওয়ার পর হঠাৎ একটা বড় ছুরি এসে জাফরিনের পাশ দিয়ে একটা বাঁশের মাঝামাঝি ঢুকে বাঁশটা দুখণ্ড হয়ে যায়। জাফরিন ভয় পেয়ে ওঠে আর চারিদিকে তাকাতে থাকে। কাউকে দেখতে পাচ্ছে না সে, তবে মনে হচ্ছে তার আশেপাশে কেউ যেন আছে। কারো পায়ের তলায় বাঁশের শুকনো পাতাগুলো দুমড়ে মুচড়ে যাওয়ার শব্দ কানে আসছে। জাফরিন চিৎকার করে আহিনকে ডাকতে ডাকতে ছুটে যায়, কিন্তু কেউ তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। এর মধ্যে আহিন চলে আসে। জাফরিনকে মাটিতে পড়ে থাকতে দেখে অস্থির হয়ে যায় সে। জাফরিনের কাছাকাছি আসতে কেউ বড় বাঁশ দিয়ে তার মাথা বরাবর আঘাত করে। আহিন নিস্তেজ হয়ে মাটিতে চিত হয়ে পড়ে থাকে। জাফরিন প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজ তত বের হচ্ছে না। ঠোঁটের কাছে এসে শূন্যে মিলিয়ে যাচ্ছে। আহিনের শরীরের ওপর বসে মুখোশধারী লোকটা শান দেওয়া ছুরি দিয়ে আস্তে আস্তে আহিনের গলা কাটতে থাকে, যেন কুরবানির গরু জবাই করছে। আহিনের রক্তে মাটিটা ভিজে যাচ্ছে, তার গলা দিয়ে হোস হোস করে শব্দ বের হচ্ছে। জাফরিন এই দৃশ্য নিজের চোখে সহ্য করতে না পেরে টুকরে কেঁদে ওঠে। বারবার মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে, কিন্তু না, সে পারছে না। মনে হচ্ছে তার উপর বিশাল আকৃতি পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আহিনী সদ্য তাজা রক্ত মাখানো ছড়ি নিয়ে মুখোশধারী জাফরিনের সামনে এসে দাঁড়ায়, তার চুলের মুঠি ধরে দাঁড় করায়। ততক্ষণে চেহারা থেকে মুখোশ সরে যায়। জাফরিনে চিনতে দেরি হয় না, এই সে রিফাত। কিন্তু সে তো শুনেছিল রিফাত মারা গেছে। তাহলে বিশ্রী একটা হাসি দেয় রিফাত। জাফরিনের রাগে গা থর থর করে কাঁপে। রিফাতের পেট বরাবর ঘুষি মারে সে। রিফাত টাল সামলাতে না পেরে বাঁশ ছাড়ে ভিতরে পড়ে যায়। জাফরিন ছুটতে পালিয়ে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। রিফাত উঠে এসে জাফরিনের শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে দিয়ে টানতে থাকে। জাফরিনের দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস আটকে মরা যাবে। আলতো করে হালকা ফোলা পেটটার উপরে হাত রাখে সে, মনে মনে বলে, এবারও তোকে বাঁচাতে পারলাম না, আর তোর বাবাকেও না। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মৃত্যুর যন্ত্রণাটা আরো বেশি হচ্ছে তার সাথে এখন তাদের ভালোবাসার চিহ্নও বিলুপ্ত হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে জাফরিনের ছটফটানিও বন্ধ হয়ে যায়। রিফাত জাফরিনের নাকের কাছে হাত নেয়, জাফরিনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়। তারপর শীষ বাজাতে বাজাতে নিজের পথে হাঁটা দেয়। আবছা অন্ধকারে পড়ে থাকে জাফরিন আর আহিনের মৃত শরীর। জাফরিনের চোখ পানিতে টলমল করছে। তাদেরকে আহিন জাফরিনকে কাছে টেনে নিল, দুই হাতে মুখটা জড়িয়ে ধরে বলল, সব ঠিক আছে, চিন্তা করুন না। জাফরিন নিজেকে সামলাতে না পেরে আহিনের বুকে মাথা ঠেকা দিয়ে কান্না করতে শুরু করে দিল। আল্লাহর রহমতে আহিন সম্পূর্ণ ঠিক আছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সে আহিনকে হারিয়ে ফেলেছে। আহিনের ছদ্মবেশে জঘন্য জিনটা এসেছিল জাফরিনের ওপর হামলা করতে, কিন্তু রিফাতকে দেখে হতবিহ্বল হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই রিফাতের বিশেষ ছুরিতে তার প্রাণ যায়। জাফরিনের মনটা খচখচ করছিল যে তার উপর কেউ হামলা করতে পারে, তাই সে সবসময় আয়াতুল কুরসির অংশ নিজের সাথে রেখেছিল। আর সেই রাতে শাড়ির আঁচলে তার সত্যি দম বন্ধ হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে কিছু সময়ের জন্য দম আটকে রেখে গলা আড়ষ্ট করে রাখে, তাই গলায় কোনো চাপ পড়েনি, কেবল মৃতের অভিনয় করেছিল মাত্র। কিন্তু রিফাতকে তো সে ছাড়বে না। রিফাতের কথা ভেবেই তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি এই ব্যাটাকে কিছুতেই ছাড়বো না। দুবারও আমার হাত থেকে বাঁচলেও এইবার আর বাঁচবে না।
শান্ত হও, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি চাই না আমাদের বেবি আর তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখন নিজেকে নিয়ে একটু সচেতন হও। এই জানোয়ারটাকে এমনি এমনি ছেড়ে দিব? ওর ব্যবস্থা আমি করব। এই বাচ্চাটা আমাদের কতদিনের প্রতীক্ষা ছিল বলো তো? ওর জন্য তুমি সবকিছু ত্যাগ করে শক্তিবিহীন একটা সাধারণ পরী হয়ে বেঁচে আছো। তুমি ওর সাথে এখন কিছুই করতে পারবে না। ও হয়তো জানতো তোমার মাঝে আর কোনো অশরীরী শক্তি নেই, তাই এইভাবে আক্রমণ করার সাহস দেখিয়েছে। জাফরিন একটু চুপ থেকে বলল, আমার তা মনে হয় না। ওর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আমার উপর হামলা করতে পারত, করেনি। কারণ সে আমাকে তখনও পরী ভেবেছিল। তার হাতে যে ছুরিটা ছিল তা কোনো সাধারণ ছুরি ছিল না। বেচারা বারবারই খেলায় কাঁচা। আমাকে ছুরি দিয়ে মারতে এসে আঁচল জড়িয়ে মেরে চলে যায়। সে ভুলেই গিয়েছিল ছুরিটা ছাড়া সে আমার মতো পরীকে মারতে পারবে না। ওকে আমি ছাড়বো না। এই শাস্তি তোকে ঠিকই পেতে হবে। ওই ব্যাটা ভীষণ একরোখা। তুই কি ওর সাথে পারবি? আমাকে একটা সুযোগ দে, আমি ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। না, তুমি কিচ্ছু করবো না। কেন বুঝতে পারছো না? এতে হিতে বিপরীত হতে পারে। তুমি শক্তিবিহীন জানলেও তোমাকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের বাচ্চাকেও না। কিন্তু তুই কি করবি? পুলিশে দেবো ওকে। তোর মনে হয় ওকে পুলিশ সোজা করতে পারবে? এসব কিছুতে ওর শিক্ষা হবে না। তুই ওকে আমাদের 40 দাওয়াত পাঠানোর ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। আহিন কিছু বলতে চাইলে জাফরিন বাধা দেয়। ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবে না। রিফাত আহিনের বাড়িতে ঢুকে দেখে পুরো বাসায় নীরবতা বিরাজ করছে। কয়েকবার ডেকেও কারো সারা শব্দ পাওয়া গেল না। রাতের বেলা আয়েশা খানম তাকে ডাকলো, কেন সেটা সে বুঝতে পারল না। আচ্ছা, কোনোভাবে কি সবাই ওকে সন্দেহ করছে? ভেবেই রিফাত থমকে দাঁড়ায়। পরক্ষণে ভাবে, তাকে তো কেউ খুন করতে দেখেইনি। উপরন্তু যদি তেমনই হতো সবার আগে পুলিশই তাকে জিজ্ঞাসাবাদ করতো। এসব ভাবতে ভাবতে রিফাত বাসার ভিতরে ঢোকে। ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ দরজাটা বন্ধ করে দেয়। রিফাত ঢোক গিলে চেঁচাতে থাকে, কে ওখানে? এমন সময় বাসার সব আলো নিভু নিভু করতে করতে বন্ধ হয়ে যায়। রিফাত সামনে তাকিয়ে দেখে জাফরিন সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে, তার মুখে রক্ত লেগে আছে। জাফরিন জোরে জোরে হেসে বলে, 40 খেতে এসেছিস তাই না? আজ তো আমি তোর 40 খাবো, তোর মাংস দিয়ে। মরে গিয়ে ভালোই হয়েছে, তোর ঘাড় মোটকে মাংস খাবার সুযোগ পেলাম। রিফাত ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাফরিন মরে গিয়েও তাকে মারার জন্য ফিরে এসেছে। এইবার তো জাফরিন তাকে নিশ্চিত ছাড়বে না, পালাতে যাবে। এমন সময় তার গায়ে নাড়ি ভুড়িতে রক্ত এসে পড়ল। সে আর স্থির থাকতে পারল না, অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জাফরিন এসে রিফাতকে ভালো করে দেখল। ব্যাটা তো ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এইটুকু সাহস নিয়ে এত বড় একটা কাজ করতে এসেছিল। আহিন জাফরিনের পাশে এসে দাঁড়ায়, মারা গেল নাকি? না, ভয় অজ্ঞান হয়েছে মাত্র। বাসায় সবাই ফেরার আগে একে কোথাও ফেলে আসতে হবে। কোথায় ফেলবে? যেখানে সে আমাকে মারার চেষ্টা করেছিল, লোকটাকে ওকেও সেখানে ফেলে দিয়ে আয়। তার আগে লোকদেরকে বলবি ওকে যেন পাগলের ইঞ্জেকশন দিয়ে দেয়। লুচ্চু বেটা। আয়েশা বেগম বিমর্ষ চোখে হসপিটালের করিডোরে বসে আছেন। জাফরিন গর্ভবতী কথাটা শুনে উনি যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। জাফরিনকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না যে সে গর্ভবতী। তার উপর মাত্র 6 মাসের মাথায় কারো প্রসব বেদনা উঠতে পারে, এমনটা তো তিনি কখনোই শোনেননি। সন্ধ্যাবেলায় জাফরিনের প্রসব ব্যথা ওঠার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে এসেছে আহিন। আহিনের খুব দুশ্চিন্তা হচ্ছে, এইবারে যেন তার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। জাফরিন এই বাচ্চাটার জন্য সব কিছু ত্যাগ করেছে। এবার যদি কোনো দুঃসংবাদ শুনে, ও হয়তো ভেঙেই পড়বে। নার্স এসে খবর দিল একটি সুস্থ স্বাভাবিক মেয়ে বাবু হয়েছে। আহিন খুবই খুশি হলেও আয়েশা খানম কেন জানি খুশি হতে পারছেন না। তার মনে হচ্ছে এসব কোনো কিছু স্বাভাবিক নয়। জাফরিনের কাছে এসে দেখলেন তার সবেমাত্র জ্ঞান ফিরেছে। তিনি জাফরিনের পাশে বসলেন। নার্স এসে দোলনায় বাচ্চাটাকে রেখে গেলেন। আয়েশা খানম সেদিকে একবারও তাকালেন না। জাফরিন কিছু বলার আগে তার হাত ধরে বলতে শুরু করলেন, তুই যদি সত্যিই আমাকে তোর মা ভেবে থাকিস, তবে বল এসবের পিছনে কারণ কি? কেন 6 মাসের মাথায় তোর ডেলিভারি হলো?
জাফরিন আয়েশা খানমের এই অবস্থা দেখে থ হয়ে গেল। কি বলবে সেটা তো বুঝতে পারছিল না সে। তাও এই মানুষটিকে তো সে মা ভেবেছে, তাকে তো আর মিথ্যা কথা বলতে পারে না। আসলে মা, আমি মানুষ নই, একজন পরী। তাই অস্বাভাবিকভাবেই এসব ঘটছে। আয়েশা খানম তো 420 ভোল্টের শক খাওয়ার মতো অবস্থা করে বসলেন। তার মানে এই মেয়েটা পরীর মেয়ে? আমার বংশধর কিনা আমাদের ভিন্ন এক জাতি? জাফরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, তুমি আমার ছেলের জীবনে থাকবে না। আমি কখনোই এমন নাতনিকে মেনে নিতে পারবো না। তাকে দেখলে আমার ভয় করবে, শরীর ঘিন ঘিন করবে। এর চেয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে যেখান থেকে এসেছো তোমার মেয়েকে নিয়ে সেখানে চলে যাও। বেঁচে থাকতে তোমার আর তোমার মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। জাফরিন কাঁদতে কাঁদতে মেয়েটাকে কোলে দিল। মাশাআল্লাহ, দেখতে পুরো পরীর মতোই সুন্দর হয়েছে। আহিনের মতো চেহারা হয়েছে একদম। এর মুখ কেন এটা দেখতে চায় না? পরী তো সে, দোষ তো তার। এর জন্য বাচ্চা মেয়েটাকে কেন দূরে সরিয়ে দেন? আহিন আয়েশা খানমের পাশে দাঁড়িয়ে বলল, মা, তাহলে তো আমিও তোমাদেরকে ঠকিয়েছি। আমিও তো প্রথম দিন থেকেই জানতাম জাফরিন একজন পরী। শুধু পরী নয়, খারাপ ধরনের পরী। তাও তো আমি ওর সাথে এত বছর সংসার করেছি। কারণ মা, ও খারাপ নয়। এই বাচ্চাটাকে যে তুমি এত কটু কথা বলছো, এই মেয়েকে পৃথিবীতে আনার জন্য সব কিছু ত্যাগ করেছে, এমনকি নিজের শক্তি, স্বভাব, সবকিছু। মা, বাচ্চাটার উপর কোনো প্রভাব পড়তে দেয়নি ও। তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েও তার মায়ের মতো হবে। ও পরীর মেয়ে জানার পর আমার আর ওকে নাতনি বলে মানতে ইচ্ছে হবে না। তাহলে তুমি তোমার ছেলেকে হারানোর প্রস্তুতি নাও, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। বৌমা, অপসরের খাবারটা দিয়ে দাও, আমিই খাইয়ে দিব। তুমি বরং খেয়ে একটু ঘুমাও। জাফরিন খাবারটা আয়েশা খানমের পাশে রেখে আঁচলে হাত মুছতে মুছতে হাসি দেয়। তার 6 মাসের মেয়েটিকে এখন শাশুড়িই দেখাশোনা করেন। এক মুহূর্তের জন্য কোল ছাড়া করতে চান না। অন্য নাম রাখা হলেও উনি পরীর মেয়ে অফসরি রেখেই ডাকেন। আহিন জাফরিনকে বসে বসে পা দোলাতে দেখে বলল, এত খুশি কে নিয়ে? হ্যাঁ? জাফরিন আহিনের গলা জড়িয়ে ধরে বলল, জানিস, মা আমাদের মেয়েকে আস্তে আস্তে করে পুরোপুরি মেনে নিয়েছে। সেদিন নিজের ছেলেকে হারানোর ভয়ে মানতে বাধ্য হলেও এখন তো নাতনিকে খুবই ভালোবেসে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েটাই এমন, যাকে ভালো না বেসে থাকা যাবে না। অবশ্য তার মা পরীটাও তো এমনই। জাফরিনের আগের মতোই খিলখিলে হেসে ওঠে। আমাদের মেয়ে তো আকিকা করতে হবে। তা কি দিয়ে করা হবে? জাফরিন অ্যাঙ্গেল হাসি দিয়ে বলল, বকরি। এবার কিন্তু ডাবল, একটা মেয়ের জন্য আর একটা মেয়ের মায়ের জন্য। আর রান্না করবে কিন্তু মেয়ের বাপ, চাইলে সেও আমাদের সাথে খেতে পারে। আহিন নিজের মুখ চেপে ধরে বলল, শান্তি দিবা না তুমি। জাফরিন আগের মতো বাচ্চাদের মতো হেসে ওঠে। আহিনকে জ্বালাতে তার যে ভীষণ ভালো লাগে, আর তা এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে। দেখা হবে পরের গল্পে।